হ্যালো ক্যালিবিয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ধারাবাহিক গল্প নিয়ে। সম্পূর্ণ নতুন ধাঁচের একটি গল্প নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো গালিব আফতার ভাইয়ের লেখা চাঁদের পরী গল্পটি নিয়ে। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। গল্পটি শুরু করার আগেই বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক গালিব আফতার ভাইয়ের লেখা চাঁদের পরী। বাবা মারা যাওয়ার ঠিক ১ মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স ১২ বছর আর আমার ছোট বোনের বয়স ৫ বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোটটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞেস করে, আম্মু কবে আসবে? আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি, আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম আইদ আহমেদ আর আমার ছোট্ট বোনটার নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘরবাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে, তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলেছিলাম, আব্বু রেখে যাওয়া এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না। আমি আমার বোনকে লালন পালন করবো, আপনাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকারা জোর জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘরবাড়ি দলিলের টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক বাচ্চা সেখানে, কিন্তু আমি তো এখানে থাকবো না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলা শিকলে বাধা পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুইজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেয়াল টপকে সেখানে প্রবেশ করেছে। প্রথম লোকটা টপকে ভেতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেঁথে রাখা প্যারেকের সাথে আটকে যায় আর সে উপরে হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলে, তোরে নিয়ে আসাই ভুল হইছে আমার। দ্বিতীয় লোকটা বলল, যা মাফ কইরা দিলাম। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল, ফাইজলামি করবি না, শুনেছি এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। অনেকদিন ধরেই বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পরে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল, বা ওস্তাদ কি বুদ্ধি আপনার, কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতো তাহলে কি হবে নি? প্রথম লোকটা বলল, আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে, আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে দুইজন পা টিপে টিপে বাড়ির ভেতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়ামূর্তি ২ তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে ছিল। এতক্ষণে বাড়ির মেইন গেটের উপরে খোদাই করে লেখা চাঁদের পরী। তারা দুইজন ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। দুইজনে চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে। রুমের দরজাটা ধাক্কা দিতে ক্যাত করে শব্দ হলো। দরজাটা একটু ফাঁকা হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। দুইজনই আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল। দ্বিতীয় লোকটা বলল, ওস্তাদ, আত্মা মনে হয় ঘুমায় নাই, চলেন আমরা চলে যাই, আমার ডর লাগতেছে। প্রথম লোকটা ফিসফিস করে ধমক দিয়ে বলল, চুপ, আত্মা-ফাত্তা বলে কিছু নেই। দেখলি না ওইটা একটা বিড়াল ছিল? এখন চুপচাপ সব জিনিসপত্র বস্তায় ভরা শুরু কর। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে চারদিকে তাকাচ্ছে আর সবকিছু বস্তায় ভরছে একে এক করে। প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়লো। মোবাইলের হালকা আলোতে চোখ পড়লো বেশ বড় একটা আলমারি। লোকটা ভাবলো আলমারির ভেতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে। লোকটার চোখ জ্বলজ্বল করে উঠলো। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। এদিক দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসগুলো বস্তায় ভরছিল। হঠাৎ তার পেছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি। মেয়েটা গড়গড় শব্দ করছিল পেছনে দাঁড়িয়ে। লোকটা ভাবলো তার ওস্তাদ এসে দাঁড়িয়ে আছে পেছনে। তাই সে না তাকিয়েই বলল, ওস্তাদ, আপনারে কতদিন কইছি ভালো ডাক্তার দেখাইয়া গলার চিকিৎসা করান, আপনার গড়গড় শুনলে আমার রাগ উঠে যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুললো। আলমারি খুলতেই ভয়ঙ্কর একটা মেয়ে মূর্তি তার গলা চেপে ধরে বলল, আমার বাড়িতে চুরি করার সাহস হয় কিভাবে তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে এসে সেখানে, ওস্তাদ, ওইখানে সেই আত্মা। এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গোঙানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠল। ১০ বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে।
আমি একটু কাচুমাচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সুহানা এবার দরজা বাড়ি দিয়ে ডাকছে, "ভাইয়া আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে।" এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখে ঘুমে আরেক চোখে খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, "কিরে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছিস কেন?" সুহানা রেগে বলল, "আইদ্যা তোরে কতবার বলছি আমারে ভেন্ডি বলবি না? তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে হয় আজকে এই বাসার মালিক ফিরে আসবে? এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করেছি তাহলে আবার আমাদের জেলে যেতে হবে।" আমি এবার দুই চোখ খুলে ডলতে ডলতে বললাম, "কস কি ভেন্ডি? তাই তো, এই কথা তুই আমার আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গোছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি।" সুহানা বলল, "তোর আবার অফিস আসলো কোথা থেকে? তোর তো নিজের নামটা ছাড়া আর কিছুই নেই।" আমি বললাম, "আরে বাথরুমে যাচ্ছি। বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা অফিসের চেয়ে কম কিসের?" সুহানা নাক ছিটকে বলল, "ইস, যা এখান থেকে খাচ্চর পোলাপাইন।" আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথাও থাকবো, কি খাবো, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালিই থাকে আর খাবার দাবারও থাকে সেই বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর ২ দিন পর এসে চেক করতাম সেই পাথরটা কি এখনো আছে নাকি। যদি দেখতাম পাথর নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল। এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসার তালায় পাথর ২ দিন পরও থাকতো তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যিই নেই, এই বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজেদের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগেই আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এভাবেই ৩ বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম, কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি আর সোজা হব নাকি? এভাবেই বিভিন্ন লাক্সারিয়াস বাসায় তাদের খাবার দাবার খেয়েই জীবন চলে যাচ্ছে। সুহানা অনেক হ্যাপি, আমাদের ভাই বোনের কোনো চিন্তা নেই, না ভবিষ্যৎ আর না অতীত, বর্তমান নিয়েই দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, "ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে।" এটা শুনে আমি ব্রাশ মুখে দিয়ে দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, "চল চল, পিছনের দরজা দিয়ে বের হতে হবে এখন। জুজু কোথায়?" সোহানা বলল, "আর ওর কথা তো মনেই নাই। জুজু কই তুই জুজু?" আমি জানালা দিয়ে দেখলাম একটা টাক মাথাওয়ালা লোক গাড়ি থেকে নামছে, সাথে তার ২ বাচ্চা আর বউ। তার গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, "সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে।" সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের ওপর চিৎপটাং হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়ে তাড়াতাড়ি এসে বলল, "ভাইয়া চল।" জুজু চোখ খুলে ম্যাও করে উঠলো, হয়তো বলছে যে, "আমার আরেকটু ঘুমাইতে দে বাল।" আমি আর সোহানা তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক, এ কি অবস্থা বাসার, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে। মালিক মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের ব্যাগপত্র রেখে বসলাম। সোহানা জুজুর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, "এখন আবার কোন বাসা?" আমি বললাম, "আরো কয়েকটা বাসার তালায় পাথর রেখে এসেছি, গিয়ে দেখতে হবে কোনটায় পাথর আছে, সেখানেই থাকবো।" সোহানা বলল, "ভাইয়া আমার খিদে পেয়েছে, আইসক্রিম খাবো।" আমি বললাম, "খিদে লাগলে আইসক্রিম কেন খাবি? তুই তো অন্য কিছু খা, রুটি খা, বিস্কুট খা।" সোহানা বলল, "যা, ওসব খায় কুত্তারা, তোর কি আমার কুত্তা মনে হয় নাকি?" আমি বললাম, এনি সন্দেহ। সোহানা রেগে বলল, "তুই কুত্তা, এখন আমার জন্য আইসক্রিম আনবি, না হলে আমি চিল্লায়া লোক জড়ো করে বলবো তুই আমারে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস। এখন বল, আইসক্রিম খাওয়াবি নাকি গণধোলাই খাবি?" আমি ভুরু কুঁচকে বললাম, "তোর মতো বোন যার আছে তার শত্রুর দরকার নেই, এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি।" আমি উঠে চলে গেলাম আইসক্রিম আনতে। এখন সকাল হওয়ার তেমন দোকানপাট খোলা হয়নি। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসলাম। অবশেষে পেয়ে গেলাম। একটা আইসক্রিম কিনে যখনই চলে আসতে যাব তখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আমি রাগ হয়ে কিছু বলতেই যাব, তার আগেই মেয়েটা বলল, "ওই মিয়া, চোখ কি পেছনের পকেটে নিয়ে ঘোরেন নাকি? আশেপাশে দেখে চলতে পারেন না?" আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে তার একটা কথা আমার কান দিয়ে ঢুকছে না। আমি শুধু ওর কথা বলার অঙ্গভঙ্গিগুলো দেখে মুচকি মুচকি হাসছি। এত সুন্দর মানুষ হয় নাকি? এ যেন জান্নাত থেকে পালিয়ে আসা হুর। গালে টোল পড়া মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হালকা লালচে চুলগুলো সকালে স্নিগ্ধ বাতাসে উড়ছে। মেয়েটার বারবার চুলগুলো হাত দিয়ে কানের পেছনে সরিয়ে দিচ্ছে। আমার উপর রাগ দেখে মেয়েটা চলে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে। হঠাৎ মনে পড়লো সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য। আমি হুঁশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ আমার চোখ গেল রাস্তার থেকে একটু দূরে অনেক বড় একটা বাড়ির দিকে। বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের। একটু এগিয়ে গিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেয়া।
আমার মনে লাড্ডু ফুটলো। একটা ছোট পাথর উঠিয়ে তালার উপরে রেখে দিলাম। যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানেই আসবো থাকার জন্য। গেইটের উপরে তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পুরী। তার মানে এই বাড়ির নাম চাঁদের পুরী। আমার তো ইচ্ছে করছে এখনই এই বাড়িতে ঢুকে পড়ি। বাইরে থেকে এত সুন্দর, না জানি ভেতরে কতই না জাঁকজমকপূর্ণ হবে। তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে এলাম। এদিক আমার দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন আইদের ওপর নজর রাখছে। আইদ সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঁচ ঠাস করে ভেঙে গেল। পার্কে এসে দেখলাম সোহানা এক মনে অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। খেয়াল করলাম একটা মহিলা তার ৫-৬ বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে। বুঝতে পারলাম সোহানা আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি গলা খাকুনি দিয়ে বললাম, ভেন্ডি এই নে তোর আইসক্রিম। সোহানা চমকে গিয়ে এদিক তাকিয়ে উঠে বলল, আরেকবার যদি আমার ভেন্ডি কস তাহলে তোর দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দেবে যেখানে দাঁতের কোনো দরকার নেই। আমি একটু চিন্তা করে বুঝলাম ওর কথায় লাগানোর কথা বলছে। তাই বললাম, চেতিস না, নে আইসক্রিম খা। সোহানা আইসক্রিমের প্যাকেট খুলে দেখলো শুধু একটা কাঠি, আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে। এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে বসে ভ্যা করে কান্না করে দিল। আমি ওকে বোঝাতে লাগলাম, দেখ বোন, অনেক দূর থেকে আনছি তাই গলে গেছে, কান্দিস না, আমি তোকে আবার কিনে দেবো। কিন্তু সোহানা বাচ্চাদের মতো করে কান্না করেই যাচ্ছে। এর মাঝে জুজু গিয়ে সেই ফেলে দেওয়া আইসক্রিমের প্যাকেটে মুখ ঢুকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে জুজু তার প্যাকেট থেকে তার মুখ বের করতে পারছে না, তাই মাটিতে শুয়ে ম্যাও ম্যাও করতে লাগলো। এটা দেখে সোহানা হেসে দিল। আমিও হাসতে হাসতে সোহানার পাশে বসলাম। জুজু হয়তো বলছে, আরে হুমানের বাচ্চাগুলো, মজা নিস না, আমার মুখ থেকে এটা সরা বলতাছি। অবশেষে জুজু প্যাকেট থেকে নিজের মুখ বের করে এসে সোহানার কোলে বসে পড়লো। আমি বললাম, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে আসছি, সবকিছু ঠিক হলো ২ দিন পর আমরা সেই রাজপ্রাসাদে উঠবো। সোহানা বলল, তাহলে এই ২ দিন কোথায় থাকবো? আমি বললাম, চল, এর আগে ৩টা বাড়িতে পাথর রেখে এসেছিলাম, আপাতত সেখানে গিয়ে দেখি একটা না একটা বাসা পাবোই থাকার জন্য। এই বলে সোহানা আর আমি রওনা দিলাম। কিন্তু সেদিন যেন দুর্ভোগ আমাদের চেপে বসেছে। যে ৩ বাসায় পাথর রেখেছিলাম সেই বাসায় মানুষজন এসে পড়েছে। এই ১০ বছরে প্রথমবার এমন হলো। আজকের রাত রাস্তায় কাটাতে হবে বোঝা যাচ্ছে। দুপুর একটা হোটেলে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা। এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আস্তে আস্তে মানুষজন তাদের নিজেদের বাসায় ফিরতে লাগলো। পাখিরাও কিচিরমিচির করে আপনার বাসায় মাথা গুঁজে নিল। রাত তখন প্রায় ১টা। আমি আর সোহানা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছি। সোহান আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, তোর কি এখনো মাকে মনে পড়ে? আমি বললাম, পরে তো, তবে ভালোবাসার স্থান থেকে না, মনের মাঝে ঘৃণার স্থান থেকে মনে পড়ে। যদি কখনো দেখা হয় তার সাথে তাহলে শুধু বলবো, আমাদের জন্ম না দিলেই তো পারতে। সোহানা কেঁদে দিয়ে বলল, জানোস ভাইয়া, আগে আমি ভাবতাম মা বাবা না থাকলে মনে হয় পৃথিবীতে বেঁচেই থাকা যায় না, কিন্তু তোর মতো ভাই যার আছে তার মা বাবা থাকলেও না চলে। পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে তাহলে জন্মের সৃষ্টিকর্তার কাছেই তোকেই ভাই হিসেবে চাইবো আমি। আমি কিছুক্ষণ সোহানার দিকে তাকিয়ে থেকে চোখের পানি লুকিয়ে বললাম, কিন্তু আমি তোকে পরের জন্মে বোন হিসেবে চাই না। সৃষ্টিকর্তার কাছে চাইবো পরের জন্মে যেন আমাকে একটা কিউট পরীর মতো দেখতে বোন দেয়। সোহানা রেগে বলল, তার মানে কি আমি কিউট না? আমি বললাম, ভুলেও এই কথা মুখে আনিস না, তোর দেখলে মনে হয় মুলার জন্ডিস হয়েছে। সোহানা আরো রেগে আমাকে কিল ঘুষি মারতে মারতে বলল, কুত্তা, তোর ৭ জন্মের ভাগ্য আমার মতো বোন পাইছস। নিজের চেহারায় দেখছস পোকায় খাওয়া আমের মতো দেখা যায় তোরে। আমি হাসতে লাগলাম। এর মাঝেই মনে হলো কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি বললাম, ভেন্ডি, তুই কি শুনছস কেউ কান্না করছে? সোহানাও কান পেতে শুনে বলল, হ্যাঁ, একটা মেয়ের কান্নার আওয়াজ এটা, কিন্তু এটা আসছে কোথা থেকে? আমি উঠে চারদিকে খুঁজতে লাগলাম। বুঝতে পারলাম রাস্তার ওপাশে বড় গাছটার পেছন থেকে আসছে কান্নার আওয়াজ। সোহানা আর আমি সেদিকে গিয়ে গেলাম। জুজু বেঞ্চের উপর ঘুমিয়েছিল। রাস্তায় কোনো মানুষ বা গাড়ি কিছুই নেই। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। আমরা দুজন ধীরে ধীরে রাস্তার এপাশে এসে গাছের কাছাকাছি আসতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। একটু অবাক হলো। আস্তে আস্তে গাছের পেছনে এসে দেখলাম সেখানে কেউ নেই। তাহলে কি আমরা দুজন এতক্ষণ ভুল শুনলাম? সোহানা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি গাছটার চারদিকে ঘুরে দেখতে লাগলাম, আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এখানে কেউ ছিল নাকি। হঠাৎ সোহানা ডাক দিল, ভাইয়া, ওটা কি? আমি দেখলাম সোহানা রাস্তার পাশে আঙুল দিয়ে ইশারা করে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আমি দেখলাম সেই বেঞ্চের উপর সাদা থ্রি-পিস পরা একটা মেয়ে আকৃতি বসে ঘুমন্ত জুজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চুল দিয়ে মেয়েটার মুখ ঢেকে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না। সোহানা বলল, ভাইয়া, ওটা তো পেতনি, ও জুজুর ক্ষতি করবে। আমি হেসে বললাম, পাগল নাকি তুই? এসব ভূত পেতনি মানুষের কল্পনা আর মন গড়া কথা, চল গিয়ে দেখি সে কে। আমি এগিয়ে যেতে লাগলাম। সোহানা শক্ত করে আমার হাত ধরে পেছনে পেছনে আসলো। আমি গিয়ে সামনে দাঁড়িয়ে কিছু বলার আগে মেয়েটা বলে উঠলো,
ঘুম হলো মৃত্যুর প্রথম ধাপ। যদি এই বিড়ালটার আত্মা এখন ওর শরীরে ফিরে না আসে, তাহলেই আমরা সেটাকে মৃত্যু বলে থাকি। আমি আর সোহানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কে আপনি? তখনই একটা দমকা হাওয়া এসে মেয়েটার চেহারার উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আমি হা করে তাকিয়ে রইলাম। এটা সেই সকালে দেখা হওয়া মেয়েটা। সাদা থ্রি পিসের সাথে মেয়েটার গায়ের রং যেন একদম মিলেমিশে একাকার। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে সোহানা বলল, মুখ বন্ধ কর, গন্ধ বের হচ্ছে। আমি মুখ বন্ধ করে থতমত খেয়ে বললাম, আপনি আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা বলল, বাসা থেকে ঝগড়া করে বের হয়ে এসেছি। সৎমা সারাদিন ঘ্যান ঘ্যান করে কানের কাছে, আর ভালো লাগে না, তাই মাঝে মাঝেই আমি রাতের নিস্তব্ধ শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়াই। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমার বাড়িতে আপনাকে স্বাগত, মিস নাম না জানা পরি। সোহানা বলল, তোর আবার বাড়ি আসলো কোথা থেকে? আমি সোহানার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, পুরো পৃথিবীই আমার বাড়ি। তুই চুপ থাক, বড় ভাইয়ের সেটিং হচ্ছে আর সেটা উপভোগ কর। মেয়েটা বলল, আমি শুনে ফেলেছি, এসব সেটিং ফেটিং এর কথা বাদ দাও। এখন বলো, তোমরা এত রাতে এখানে কেন? তোমাদের বাড়ি কোথায়? সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললে আমি ওর মুখ চেপে ধরে বললাম, আসলে আমরা ভাই বোন মাঝে মাঝে আপনার মতোই রাতে ঘোরাফেরা করি। শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে, সেটাই আমাদের বাড়ি। সময় পেলে কখনো আইসেন, চা কফি খাবেন, প্রেম হলে হবে, না হলে নাই। মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল, আপনাদের বিড়ালটা অনেক কিউট। বিড়ালটার সাথে দেখা করার জন্য হলো আমি আসবো আপনাদের বাসায়। সোহানা বলল, তোমার চেহারা এত উজ্জ্বল কিভাবে? দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে। কোনো সুনু মাখো চেহারায়? মেয়েটা হেসে বলল, আমরা কোনো ক্রিম মাখি না, আমরা জন্ম থেকে এমন হই। তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের আচার আচরণ অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি পাওয়া লোপ পায়। যার আচরণ যত সুন্দর, তার সৌন্দর্য তত উজ্জ্বল। এবার আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা মানে? মেয়েটাও একটু থতমত খেয়ে বলল, আমরা মানে মেয়েরা। মেয়েদের সৌন্দর্য তার ব্যবহারে ফুটে ওঠে। আপনার বোন অনেক সুন্দর, নিজের যত্ন নিও সোহানা, না হলে নিজেই নিজের ওপর ক্রাশ খাবে। সোহানা একটু লজ্জা পেয়ে আমাকে বলল, দেখ, অন্যরা ঠিকই বুঝলো আমি সুন্দরী, তুই বুঝলি না। এবার টাকা জমিয়ে তোকে ভালো কোনো চোখের ডাক্তার দেখাবো। আমি সোহানার কথা এড়িয়ে বললাম, আচ্ছা আপনার নাম কি? মেয়েটা বলল, আমার নাম যা করছি তাই আমার নাম। এই বলে মেয়েটা সুন্দর করে হেসে চলে যেতে লাগলো। আমরা এখন যা করছি তাই ওর নাম? আমরা এখন কি করছি? কি বলে গেল মেয়েটা? নাম কি ওর? কথার আগামাথা কিছুই বুঝলাম না। সোহানা বলল, আরে গাদা, ওর নামই কথা। আমি বুঝতে পেরে জোরে ডাক দিলাম, কথা, আবার দেখা হবে। মেয়েটা একবার ঘুরে তাকিয়ে মন পাগল করা হাসি দিয়ে চলে গেল। আমি বুকের বাঁ পাশে হাত দিয়ে বেঞ্চে বসে পড়লাম। জুজুর লেজের ওপর আমার পাহাড় পড়াতে জুজু লাফ দিয়ে উঠে ওই ভাষায় আমাকে গালি দিল, হালার পুত, দেখে শুনে বসতে পারস না? সোহানা বলল, ভাইয়া কি হয়েছে? বুকে হাত দিয়ে রাখছিস কেন? তোর কি হার্ট অ্যাটাক হচ্ছে নাকি? আমি সোহানার গাল টেনে দিয়ে বললাম, না রে ভেন্ডি, তোর ভাইয়া প্রেমে পড়েছে। সকালের সূর্যটা উঁকি মারছে গাছের পাতার ফাঁকা দিয়ে। আমি উঠে গেলাম ঘুম থেকে, বেঞ্চে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সোহানা আমার রানের উপর মাথা রেখে ঘুমিয়েছিল, তাই আমি নড়াচড়া করলাম না। ও আর একটু ঘুমাক। এক পলকে সোহানার ঘুমন্ত মায়াবী চেহারা দিকে তাকিয়ে রইলাম। আমি যতই মজা করি না কেন ওর সাথে, আমি তো জানি আমার বোনটা একটা কিউটের ডিব্বা, কোনো পরিচয় কম না। হয়তো বাবা মা থাকলে আমাদের জীবনটা আজ এরকম হতো না। আমাদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। বেঁচে থাকতে হলে মানিয়ে নিতে হবে। আর যারা মানিয়ে নিতে পারে না, তারাই দিন শেষে আত্মহত্যা করে। এর মাঝেই সোহানা উঠে শোয়া থেকে না উঠেই আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে, এভাবে কি দেখোস? আমি একটু হেসে বললাম, না, দেখতেছি। তুই আমার বোন হইলি কিভাবে? কোথায় আমি নায়কের মতো দেখতে, আর কোথায় তুই ফকিন্নির মতো? কোনো মিলই নেই আমাদের। সোহানা উঠে মোড়ামুড়ি দিয়ে বলল, সকাল সকাল মুখটা খারাপ করবো না। এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয়, যা, পেটের ভেতর চোচো করছে ক্ষুধায়। আমি উঠে চলে গেলাম। পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে। একটু চিন্তা করে সোহানার জন্য দুইটা পরোটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে। খিদে তো আমারও খুব পেয়েছে, কিন্তু আমার বোনের ক্ষুধার্ত মুখটা আমি দেখতে পারবো না। তাই হোটেল থেকে 2 গ্লাস পানি খেয়ে নিজের খিদা মিটিয়ে নিলাম। পরোটা এনে সোহানার হাতে দিয়ে বললাম, উফ, আজকে 3টা পরোটা খেয়ে এসেছি হোটেল থেকে, তোর জন্য 2টা আনছি। আবার এটা নিয়ে কান্না করিস না কিন্তু। সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছে। আমি হালকা হেসে বললাম, এত বুঝোস কিভাবে তুই? সোহানা বলল, কারণ আমি তোর বোন। আমিও হেসে দিলাম। ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম। জুজুকেও অল্প কিছু খাওয়ালাম। তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সেই রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার ভেতরে আবার উথাল পাথাল শুরু হয়ে গেল। সোহানা বিষয়টা লক্ষ্য করে মেয়েটার হাতের ইশারায় ডাক দিল। মেয়েটার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল। মেয়েটা এগিয়ে এসে বলল, তোমরা এখনো এখানে? রাতে বাসায় যাওনি?
আমি আমতা আমতা করে কিছু বলার আগে মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো। খাবারগুলো দেখে জিভে পানি চলে আসলো, তবুও ভদ্রতার খাতিরে বললাম, এসব কেন? মেয়েটা বলল, আমি কাল রাতে জুজুকে দেখে বুঝেছিলাম ও অনেক দুর্বল, তাই বুঝে নিয়েছিলাম তোমরা একটু অভাবে আছো। আমাকে মিথ্যা না বললেও হতো, আমি জানি তোমরা কিভাবে কোথায় কোথায় থাকো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি কিভাবে জানেন? সেসব কথা না হয় পরে হবে, এখন পেট পুরে খেয়ে নাও, আমি নিজের হাতে রান্না করে এনেছি। এই বলে আমাদের দিকে খাবারের বাটি এগিয়ে দিল। সোহানা বলল, তুমিও খাও আমাদের সাথে। মেয়েটা একটু হেসে আমাদের সাথে খেতে বসলো, রাস্তার পাশে বেঞ্চের ওপর। এত সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি। চুরি করে অনেক বড় বড় রেস্তোরাঁ থেকে খাবার খেয়েছি, বড়লোকদের বাসায় ফ্রিজে থাকা দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এ যেন অন্য জগতের খাবার। হঠাৎ সোহানা কেমন যেন করে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, সোহানা কি হয়েছে তোর? সোহানা তাকিয়ে দেখলাম মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি। আমি বুঝে গেলাম এই খাবারে কিছু মিশানো ছিল। আমি বলতে যাবো, কি খাওয়ালেন এগুলো আমাদের, তখনই আমার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। সবকিছু ঝাপসা দেখছি চোখে। আমিও জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম একটা বড় গাছের ছায়ার নিচে আমি শুয়ে আছি। গাছ থেকে বাতাসে লাল পাতাগুলো ঝরে পড়ছে, বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারদিকে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কোথায় আছে আমি তা বোঝার চেষ্টা করলাম। চারপাশে তাকিয়ে দেখলাম সবুজ মাঠ দূর দূরতা পর্যন্ত। তার মানে কি আমি মারা গিয়েছি? আমি কি পরলোকে চলে এসেছি? সোহানা কোথায়? আমি চিৎকার করে ডাকতে লাগলাম সোহানাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ গাছের ওপর থেকে নীল রঙের একটা সাপ আমার সামনে পড়লো। আমি ভয়ে পিছিয়ে গিয়ে পড়ে গেলাম। ছোটবেলা থেকে আমি সাপ অনেক ভয় পাই। সাপটা ফুসফুস করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উঠে দৌড় দিলাম, জানি না কোন দিকে যাব। চোখের দৃষ্টি যতদূর যায় শুধু সবুজ মাঠ। প্রাণপণে ছুটছি আমি এভাবে। কতক্ষণ দৌড়ের উপর ছিলাম তা জানি না। ছুটতে ছুটতে একটা জায়গায় এসে এসে হাঁপাতে লাগলাম। মাথা উঠিয়ে তাকাতেই আমার চোখ বড় হয়ে গেল। সামনে ছোট একটা বাড়ি, অথচ আমি তো দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখলাম না তখন। একটু খেয়াল করে বাড়িটা চিনতে পেরে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। এটা সেই বাড়িটা যেখানে আমার ছোটবেলা কেটেছে। বাবা মা আর আমি ছিলাম এই বাড়িতে। তখন সোহানার জন্ম নেয়নি। আমি আস্তে আস্তে উঠে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। চারপাশে তাকিয়ে সবকিছু অবাক হয়ে দেখছিলাম। ওই তো আমার সেই নীল গাড়িটা বাবা মেলা থেকে কিনে দিয়েছিল। ওই তো আমার সেই ফুটবল, যেটা দিয়ে আমি খেলতে গিয়ে আমার পা কেটে গিয়েছিল। আমার চক আর সিলেট গুলো এখনো তো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সবকিছু দেখে আমার চোখ থেকে যেন এক ফোঁটা পানি নিচে পড়ে গেল। জানি না আমি কিভাবে আবার এখানে চলে আসলাম, কি হচ্ছে আমার সাথে। তখন চোখ খুললো, ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, মায়ের বানানো কেক আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই দৌড়ে গিয়ে কেকটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমি এটা স্পষ্ট করতে পারছি না। আমি যেন একটা আলোর মতো সবকিছু আমি ভেদ করে চলে যাচ্ছি। আমি অন্যান্য জিনিসগুলো ধরতে দেখতে চাইলাম, কিন্তু কোনো কিছুই আমার শরীর স্পর্শ করতে পারছে না। তখনই পাশের রুম থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আই স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হয়ে নাও। এটা আমার মায়ের কণ্ঠ। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। আমার পা যেন চলছেই না। এতদিন পর মাকে দেখার অনুভূতি হলে বোঝাতে পারবো না। আমি গিয়ে সেই রুমের দরজার সামনে দাঁড়াতেই মা রুম থেকে বের হয়ে আমাকে ভেদ করে আমার ভেতর দিয়ে চলে গেল। আমি যেন এক মুহূর্তের জন্য অনেকটা ভয় পেয়ে গেলাম। মা তখন প্রেগনেন্ট ছিল, তার মানে সোহানা এখন মায়ের পেটে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মায়ের মুখটা দেখে এত বছর ধরে মায়ের প্রতি জমিয়ে রাখা রাগ ঘৃণা সবকিছুই যেন নিমিষেই শেষ হয়ে গেল। আমি দূরে দাঁড়িয়ে এক পলকে মায়ের দিকে তাকিয়ে আছি। মা গিয়ে ডাইনিং টেবিলে আধ খাওয়া কেকটা দেখে একটু রেগে গিয়ে বলল, আইত, এই ছোট কেকটাও তুমি পুরোপুরি খেতে পারোনি? বাইরে থেকে আইত মানে ছোটবেলার আমি দরজায় উকি দিয়ে হালকা তুতলিয়ে বললাম, তোমার পেটু কত বড় দেখতে মা। আমি থপ খেয়ে ফেললে তোমার কম পলে যাবে। মা হাসতে হাসতে আমার কাছে গিয়ে আমার চুল টেনে দিয়ে বলল, ওরে আমার বুইড়া বাবা, আমার জন্য এত চিন্তা তোমার? আমার কম পড়বে না, তুমি এখন পুরো কেকটা খেয়ে নিবে। কোনো কথা না। ছোট্ট আমি বাধ্য ছেলের মতো কেকটা হাতে নিয়ে খেতে খেতে বললাম, মা, তোমার পেটুটা এত বড় কেমতে হইলো? মা বলল, আমার পেটে তোমার জন্য একজন খেলার সাথীকে যত্ন করে রেখেছি, বুঝছো? কয়েকদিন পর তাকে বাইরে আনবো। তোমার মতো এটা আমার আরেকটা কলিজার টুকরা। ছোট্ট আমি বললাম, এতই আদলের কলিজার টুকরা হলে তাকে খেয়ে ফেলতে কেন? তুমি একতা রাক্ষস। মা হাসতে হাসতে বলল, হয়েছে, অনেক পাকনা পাকনা কথা বলছো। এখন খেয়ে তাড়াতাড়ি রেডি হও না, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই বলে মা উঠে চলে গেল। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। আমার চোখ পানিতে টলমল করছে। এই বুঝি চোখ থেকে অঝরে বৃষ্টি নামবে। মা আমাকে কত ভালোবাসতো। এই মা কেন বাবার মৃত্যুর পর আমাকে আর আমার বোনকে ছেড়ে চলে গেল? এই মা আর ওই মায়ের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার সব হিসেবে এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই ছোট্ট আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কেক খাবে?
আমি অবাক হয়ে কিছু বলতে যাব তার আগেই অদ্ভুত এক সাদা রশ্মি এসে আমার চোখ পড়লো। আমি আর কিছুই দেখতে পেলাম না সামনে। চোখ বন্ধ করে ডাকতে লাগলাম, মা, মা আমি এসেছি। মা আমার সাথে একটু কথা বলো, অনেক মনে পড়ে তোমাকে। হঠাৎ একটা গালে গালে থাপ্পড় পড়তেই আমি চোখ খুলে দেখলাম সোহানা আমার পাশে বসে আছে। আমি এখনো সেই রাস্তার পাশে বেঞ্চের উপর শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে সোহানা বলল, কি রে, কোন জগতে ছিলে তুই? মাকে কেন ডাকছিলে বারবার? কি হয়েছে তোর? আমি ধরফর করে উঠে বললাম, কি হয়েছিল? আমাদের ওই খাবারে কি মিশানো ছিল? কথা নামের মেয়েটা কোথায়? তুই ঠিক আছিস তো? সোহানা বলল, হ্যাঁ আমি ঠিক আছি। জানি না ওই মেয়েটা কোথায় চলে গেল। আমি যখন হুঁশে আসলাম তখন তুই এখানে পড়েছিলি। না কোনো মেয়ে ছিল এখানে, আর না কোনো খাবার। তোকে অনেকক্ষণ ধরে জাগানোর চেষ্টা করেছিলাম আমি, কিন্তু তুই উঠছিলি না। পরে শুনলাম তুই মামা করছিস, তাই থাপ্পড় মারতেই তুই উঠে গেলি। আমি গালে হাত দিয়ে বললাম, তুই আমাকে থাপ্পড় মারছস? আমি তোর বড়, তোরে আমি বদদোয়া দিলাম পরের জন্মে যেন তুই টিভির রিমোট হয়ে জন্ম নেস, আর মানুষের তোর ব্যাটারি শেষ হয়ে গেলে যেন থাপড়ায় থাপড়ায় চালায় তোরে। সোহানা বলল, চুপ থাক। এখন বল, এটা কি হলো? মেয়েটা নিচ থেকে এসে আমাদের খাবার দিল, তারপর আমাদের জ্ঞান হারিয়ে ফেললাম। উঠে মেয়েটাকে দেখতে পেলাম না। এতটুকু তো শিওর যে মেয়েটা কোনো মানুষ ছিল না, অন্য জগতের কেউ ছিল। আমি একটু ভেবে বললাম, জানি না সে কে ছিল, তবে আমাকে এমন কিছু দেখিয়েছে যা এখন আমাকে ভাবতে বাধ্য করেছে। আচ্ছা ভেন্ডি শোন, আমাদের মা যেন অন্য কারোর সাথে চলে গেছে, এটা আমরা আমাদের কাকা আর প্রতিবেশীর কাছ থেকে শুনেছি। আমরা তো কখনো যাচাই করে দেখিনি এটা কি আদৌ সত্যি ছিল নাকি আমাদের মায়ের থেকে আলাদা করার একটা ষড়যন্ত্র। সোহান একটু অবাক খেয়ে বলল, হঠাৎ করে তোর এসব চিন্তা হচ্ছে কেন ভাইয়া? আমরা তো মাকে ঘৃণা করি। সে আমাদের ছেড়ে তখন চলে গেছে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। আমি বললাম, সব সত্যি সবসময় সত্যি হয় না বোন। তাহলে তোকে একটা গল্প শোনাই। এক গ্রামে দুই বন্ধু ছিল। একজনের নাম সত্য আর একজনের নাম মিথ্যা। তারা দুজনেই দেখতে একরকম ছিল। মানুষ তাদের আলাদা আলাদা পোশাক দেখে তাদেরকে চিনতে পারতো। তারা দুজন একদিন জঙ্গলে শিকার করতে গেল। শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে তারা একটা বড় পানির কূপ দেখতে পেল। তারা দুইজন ঠিক করলো এখানে তারা গোসল করবে। তাই নিজেদের কাপড় খুলে উপরে রেখে কূপে নেমে পড়লো গোসল করার জন্য। সত্য ছিল অনেক সাহসী, তাই সে আগে কূপে নামলো। এদিকে মিথ্যা সবসময় সত্যের উপর হিংসা করতো, কারণ সে সবাইকে সত্যকে বেশি ভালোবাসতো। তাই মিথ্যা কূপে না নেমে সত্যের খুলে রাখা জামা কাপড় পরে নিল এবং সত্যকে সেই কূপে একা ফেলে চলে এলো। গ্রামে ফিরে আসার পর সবাই তাকে সত্য হিসেবে গ্রহণ করে নিল পোশাক দেখে। আর ওইদিকে জঙ্গলের কূপে আসল সত্য চাপা পড়ে গেল চিরদিনের জন্য। তখন থেকে পুরো পৃথিবীতে মিথ্যা সত্যের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সেই মিথ্যাকে সত্য হিসেবে মেনে নিয়ে চলছি। কেউ আসল সত্যের খোঁজ সেই কূপ পর্যন্ত যায় না। তাই আমাদের মা কি সত্যি সত্যি এমন করেছিল, নাকি আমরা এত বছর একটা মিথ্যাকে সত্যি হিসেবে মেনে এসেছি? সেটাই খুঁজতে আমাদের সেই কূপের কাছে যেতে হবে যেখানে আসল সত্য চাপা পড়েছে। কথা নামের মেয়েটা যেই হোক না কেন, সে আমাদের সত্য দেখানোর জন্য এসেছিল। সোহানা বলল, তার মানে আমাদের এখন গ্রামে আমাদের সেই বাড়িতে যেতে হবে যেই বাড়িতে অনেক বছর আগে আমার কাকারা দখল করেছিল। আমি বললাম, হ্যাঁ সময় হয়েছে আমাদের জিনিস ফিরিয়ে নেয়ার। এখন আমাদের গ্রামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে, এটা জোগাড় করার জন্য কিছুদিন এই শহরে থাকতে হবে। সোহানা বলল, আমরা তো চাইলে হেঁটেই চলে যেতে পারি। আমি ভুরুকুসকে বললাম, তোর ব্রেন যে হাঁটুতে সেটা আবার প্রমাণ করলি। 560 মাইলের রাস্তা তুই হেঁটে যাবি তাই না? সোহানা বলল, তাহলে কোথায় থাকবো আমরা, আর টাকার জোগাড় কিভাবে হবে? আমি একটু চিন্তা করে বললাম, চল গিয়ে দেখি সেই চাঁদের পরিতে আমাদের জন্য জায়গা হয় কিনা। আমরা রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে। জুজুর খাবারের ঘোর এখনো কাটেনি, সে এখনো ঘুমিয়ে আছে। সোহানা জুজুকে কোলে নিয়ে নিল। আমরা গিয়ে চাঁদের পরিবার সামনে দাঁড়ালাম। চেক করে দেখলাম আমার রেখে যাওয়া পাথরটা এখনো আছে, তার মানে এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা। খুশি হয়ে সোহানাকে বললাম, চাবির ছড়াটা দে। সোহানা জুজুকে নিচে রেখে ব্যাগ থেকে চাবির ছড়া বের করে এগিয়ে দিল। এখানে অনেক নকল চাবি আছে, সব রকম তালা খোলার চাবি মজুদ আছে আমার কাছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি আশেপাশে। কাউকে দেখতে না পেয়ে গেটের তালা খুলে ফেললাম। অনেকদিন বন্ধ থাকায় গেটের ঝংকার ধরে খুব টাইট হয়ে গেছে। জোরে ধাক্কা দিতে ক্যাচ শব্দ করে গেট খুলে গেল। একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো। গেট খোলার সাথে সাথে আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে সোহানা বলল, কিরে ভাইয়া কি হয়েছে, ভেতরে যাচ্ছিস না কেন? আমি বললাম, না এমনি, আয় ভেতরে যাই আমরা।
এই বলে ভেতরে পা রাখতেই শরীরে কেমন যেন এক শিহরণ বয়ে গেল। ততক্ষণে জুজুর চোখ খুলেছে। সোহানা খেয়াল করলো জুজু এক দৃষ্টিতে বাড়ির দোতলায় তাকিয়ে আছে, ভয়ার্ত চোখে। ও যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। সোহানা দোতলার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে সোহানা জুজুকে কোলে নিয়ে গেটের ভেতরে পা রাখতে জুজু চিৎকার করতে লাগলো। আমরা দুজনেই অনেক অবাক হয়ে গেলাম। জুজু অনেক শান্ত প্রকৃতির, ও কখনো এমন চিৎকার করে না। আজ হঠাৎ এমন করছে কেন? জুজু সোহানার হাতে কামড় দিয়ে কোল থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে গেটের বাইরে চলে গেল। ওর জন্য এই বাড়িতে ঢুকতেই যাচ্ছে না, কিন্তু কেন? আমরা দেখতে পাই দোতলার জানালা দিয়ে একটা কালো ছায়া আইত এবং সোহানার উপর নজর রাখছে। তার পেছনে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। কালো ছায়াটা হিংস্র পশুর মতো গড়গড় শব্দ করছে। সোহানা একটু রেগে আবার গেটের বাইরে গিয়ে জুজুকে ধরে আনা আবার ভেতরে প্রবেশ করলো। আমি সোহানাকে বললাম, এই বাসাটা কেমন যেন একটু অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে। কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। এখানের বাতাস অনেক ভারী লাগছে। চল আমরা চলে যাই, অন্য কোনো বাসা দেখবো। সোহানা বলল, না আমি যাব না। এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি 2 দিন না থাকতে পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। বাড়িটা অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে, তাই একটু অদ্ভুত লাগছে। আমরা থাকা শুরু করলেই সব ঠিক হয়ে যাবে। আমি সোহানার কথা মেনে অজ্ঞাত রাজি হয়ে গেলাম। বাসার ভেতর প্রবেশ করে দেখলাম এ যেন সত্যি সত্যি রাজপ্রাসাদ। রাজকীয় খাবার টেবিলে, রাজকীয় খাট আর মোটা মোটা বিছানা, বড় বড় ওয়াশরুম আর বাথ কমোড, সিলিং ও রং বেরঙের লাইটিং। মনোমুগ্ধ হয়ে আমি আর সোহানা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দোতলা থেকে একটা শব্দ হলো, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে কাঠের উপর পেরেক ঠুকছে। আমি আর সোহানা উপরের দিকে তাকিয়ে বললাম, এটা কিসের শব্দ? জুজু কেমন যেন ভয় জড়সড় হয়ে এক কোণে বসে আছে। আমি আর সোহানা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। ধীরে ধীরে দোতলায় গিয়ে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিচতলায় যতটাই জাঁকজমকপূর্ণ, দোতলায় ততটাই এলোমেলো আর নোংরা। চারদিকে শুকনো কাঠ আর গাছের গুড়ি পড়ে আছে। ইঁদুর মরে তার কঙ্কাল পড়ে আছে। ফুলের টবগুলো পানির নিচে, সেগুলো থেকে মশায় বংশবিস্তার হচ্ছে। হঠাৎ সোহানা ডাক দিয়ে ভয়ত গলায় বলল, ভাইয়া এটা কি? সোহানা হাতের ইশারায় কিছু একটা দিকে লক্ষ্য করে বলল, ভাইয়া এইটা কি? আমি তাকিয়ে দেখলাম কালো কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। জিনিসটা একদম মানুষ আকৃতির। আমি বললাম, ভেন্ডি, এখানে আমাদের আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, এখনই চলে যাবো আমরা। হঠাৎ নিচতলা থেকে জুজুর চিৎকার ভেসে আসলো। জুজু অনেক জোরে জোরে মেও মেও করে ডাকছে। আমরা দুজন তাড়াতাড়ি নিচে গেলাম। নিচে যেতেই জুজুর ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু জুজুকে কোথাও দেখছিলাম না। সোহানা ডাকতে লাগলো, জুজু, জুজু কোথায় তুই, জুজু? কিন্তু জুজুর কোনো চিহ্নও নেই চারপাশে। আমিও এদিক ওদিক জুজুকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিটা কোনায় কোনায় খুঁজছি। হঠাৎ আমার চোখ গেল ফ্রিজের দিকে। ফ্রিজের সাইড দিয়ে রক্ত বেয়ে পড়ছে। আমি সোহানাকে ডাক দিয়ে এটা দেখালাম। সোহানা ভয় পেয়ে কান্না করে দিয়ে বলল, জুজু। আমি আস্তে আস্তে গিয়ে ফ্রিজের দরজা খুলে ভয়ে আটকে উঠলাম। জুজুর রক্তাক্ত কাটা মাথাটা ফ্রিজে রাখা, সেটা থেকে কখনো টুপ টুপ করে রক্ত পড়ছে। সোহানা কাঁপা কাঁপা গলায় পেছন থেকে বলল, ভাইয়া ফ্রিজে কি? আমি কি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সোহানা এগিয়ে আসলো ফ্রিজের দিকে। আমি তাড়াতাড়ি ফ্রিজটা বন্ধ করে বললাম, কিছু নেই ফ্রিজে। সোহানা বলল, আমি দেখবো, ফ্রিজটা খোল ভাইয়া। আমি বললাম, না তুই এটা দেখতে পারবি না, সহ্য করতে পারবি না। সোহানা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফ্রিজটা খুলে জুজুর কাটা মাথা দেখে চিৎকার করে কান্না করতে করতে বসে পড়লো। আমি গিয়ে সোহানাকে সান্ত্বনা দিয়ে বললাম, এখানে থাকলে আমরাও মারা যাবো, চল তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদের। সোহানা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া জুজুকে ফেলে রেখে কিভাবে যাব? ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, আমাদের টানাটানির জীবনে সবসময় আমাদের সাথে ছিল, কিভাবে ওকে ছাড়া থাকবো? আমি বললাম, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু এই বাড়িটা অভিশপ্ত, এখানে থাকলে আমরাও মারা যাব। এই বলে সোহানাকে টানতে টানতে নিয়ে আসলাম বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু একই দরজা কোথায়? আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম সেখানে কোনো দরজা নেই। এটা তো একটা দেয়াল। এটা কেমন বাড়ি? চারিদিকে তাকিয়ে তোর দরজা খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্যের বিষয় বাড়িতে কোনো দরজাই নেই। শুধু একটা জানালা আছে, লোহার গ্রিল দেয়া। আমি দৌড়ে সেই জানালার কাছে গিয়ে গ্রিল ধরে টানতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ মনে হলো আমাদের পেছন থেকে কেউ দ্রুত চলে গেল। চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সোহানা ভয়ে ভয়ে আমাদের হাত চেপে ধরে আছে। হঠাৎ কিচেনের ওই দিক থেকে থালা বাসনগুলো ঠাস ঠুস করে পড়তে লাগলো। একটা পিতলের গ্লাস পড়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থামলো। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। হঠাৎ পাশের রুম থেকে একটা মহিলা কণ্ঠের কাকুতি মিনতি ভেসে আসলো, আমাকে ছেড়ে দাও, আর মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি আর সোহানা এক অপরের দিকে তাকিয়ে আছি, তারপর একসাথে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। মহিলার কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল। মনে হচ্ছে তাকে কেউ খুব মারধর করছে। আমি আর সোহানা দরজার কাছে যেতে কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সবকিছু যেন নীরব হয়ে গেল।
শুনশান নীরবতা বয়ে গেল। আমি উঁকি মেরে রুমের ভেতর তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে, একদম ফাঁকা একটা রুম। কিন্তু একটু আগেই তো এই রুম থেকে কান্নার আওয়াজ আসছিল। আমরা আস্তে আস্তে সেই রুমে ঢুকলাম, চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমরা চোখ গেল জানালার পর্দার ওপাশে, কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, ভেন্ডি ওইটা কি? সোহানা তাকিয়ে বলল, কই কিছুই তো নেই। আমি তাকিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু নেই। মানে ভুল ভেবে যেই না রুম থেকে বের হতে যাব, তখনই ওপর থেকে একটা সাদা কাপড় পরা লাশ ঝুলে পড়লো, সেটা ফ্যানের সাথে ঝুলেছিল। আমরা চিৎকার দিয়ে সেই রুম থেকে বের হয়ে আবার সেই জানালার কাছে এসে দাঁড়ালাম। সোহানা এখনো ভয়ে কাঁপছে। আমি ওকে ভয় কাটানোর জন্য বললাম, কিছু হয়নি, আমরা যেভাবেই হোক এখান থেকে বের হয়ে যাবো, নিজেকে শান্ত রাখ। সোহানা কেঁদে দিয়ে বলল, কিভাবে? এই বাড়িতে প্রবেশ করার জন্য দরজা থাকলেও বের হওয়ার জন্য কোনো দরজা নেই। আমরা এখানে মারা পড়বো ভাইয়া, এখান থেকে জীবিত বের হতে পারবো না। জুজু অলরেডি মারা গেছে, এখানে কিছু তো আছে ভাইয়া। আমি কিছু না বলে জানালার গ্রিল ধরে বাইরে তাকাতেই হঠাৎ আমার চোখ গেল বাইরের বাগানে দুজন লোক কাজ করেছে। আমি খুশি হয়ে তাদেরকে ডাক দিলাম, এই যে ভাই শুনছেন, আমরা এখানে আটকা পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনতে পাচ্ছে না, তারা নিজেদের মতো কাজ করেই যাচ্ছে। আমি আবার চিৎকার করে ডাকলাম তাদের, কিন্তু কোনো লাভ হলো না। খেয়াল করলাম একটা লোকের হাতে কুষ্টি পাথরের আংটি, তারা দুজনেই লাল রঙের জামা পরে আছে। আমি সোহানার দিকে তাকিয়ে বললাম, লোক দুইটা আমার কথা শুনতে পাচ্ছে না কেন? সোহানা এগিয়ে এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুই কাদেরকে সাহায্য করার জন্য ডাকছিস? ওইখানে তো কেউ নেই। আমি অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে কেউ নেই। এইমাত্র তো তারা সেখানে ছিল, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? আমি আর সোহানা জানালার কাছেই বসে রইলাম। এখান থেকে বের হব কিভাবে? এভাবে ফেঁসে যাব কখনো ভাবিনি। জুজুর কথা মনে পড়তেই সোহানা কেঁদে দিল। ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে জুজু জানালা দিয়ে লাফিয়ে ভেতরে প্রবেশ করলো। এটা দেখে সোহানা আর আমি প্রচন্ড ভয় পেয়ে দূরে সরে গেলাম। জুজু কিভাবে? ও তো মারা গেছে। কিন্তু জুজু ম্যাও ম্যাও করে সোহানার কোলে গিয়ে বসে পড়লো। আমি দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম সেখানে জুজুর কাটা মাথাটা নেই, আর না কোনো রক্তের ছাপ, সবকিছু যেন উধাও হয়ে গিয়েছে। তার মানে জুজু মারা যায়নি। এটা বুঝতে পেরে সোহানা জুজুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে, জুজুর মৃত্যুটা আমাদের মনের ধোঁকা ছিল, ধোঁকাটাকেই আমরা সত্য বলে মনে নিয়েছিলাম। হঠাৎ দোতলা থেকে আবার সেই কাঠে পেরেক ঠোকার শব্দ ভেসে আসলো। এবার সোহানা আর জুজুকে একা ছাড়লো না, ওকে কোলে নিয়েই আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। আমরা দোতলায় পৌঁছাতেই যথারীতি শব্দটা বন্ধ হয়ে গেল। আমি দেখতে পেলাম একটা পুরাতন কাঠের আলমারি, সেটাতে একটা পেরেক অর্ধেক ঢুকানো। দেখে মনে হচ্ছে কেউ এখানে পেরেকটা ঢুকানোর চেষ্টা করেছিল। আমি সোহানাকে বললাম, চারদিকে খেয়াল রাখ, আমি আলমারিটা খুলে দেখছি কি আছে এটার ভেতরে। এই বলে আমি ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেলাম। আলমারির সামনে দাঁড়াতেই কেমন যেন মনে হলো সেটা নড়ে উঠলো। ভয়ে ভয়ে এক টান দিয়ে আলমারিটা খুলতেই দুইটা মানুষের কঙ্কাল উপরে আমার উপর পড়লো। আমি ভয়ে চিৎকার করে উল্টে পড়ে গেলাম। কঙ্কাল দুইটা আমার উপর পড়লো। সোহানা দৌড়ে এসে কঙ্কাল দুইটা সরিয়ে দিল আমার শরীরের উপর থেকে। আমি উঠে নিজেকে সামনে নিয়ে কঙ্কালের দিকে তাকিয়ে দেখলাম অনেকদিন আগে মারা যাওয়াতে তাদের শরীরে কঙ্কাল পরিণত হয়েছে, কিন্তু তাদের জামাগুলো এখনো নষ্ট হয়নি। তারা দুজনেই লাল জামা পরেছিল, যেটা আমি ওই দুইজন লোককে বাগানে কাজ করার সময় দেখেছিলাম। তার মানে কি ওই দুজন লোক কঙ্কাল, এগুলো তারা মৃত ছিল? নিশ্চিত হওয়ার জন্য আমি কঙ্কালের হাতে চেক করে দেখলাম, হ্যাঁ সেই কষ্টি পাথরের আংটিটাও আছে একটা কঙ্কালের হাতে। এই দুজন হচ্ছে সেই চোরগুলো যারা চুরি করতে এসে এখানে মারা গিয়েছিল। এদেরকে মেরে আলমারিতে ঢুকিয়ে রাখা হয়েছিল। আমি বললাম, ভেন্ডি, আমি এই দুইজনকে বাগানে কাজ করতে দেখেছিলাম আর তাদের কাছে চিৎকার করে সাহায্য চেয়েছিলাম, কিন্তু এরা তো দেখি মৃত, তাহলে তারা কারা ছিল? সোহানা বলল, মৃত মানুষকে তুই কিভাবে দেখতে পেলি? হয়তো ওটা মনের ভুল ছিল। এটা বলতেই জুজু সোহানার কোল থেকে লাফ দিয়ে নেমে সেই কালো কাপড় দিয়ে ঢাকা মানুষ আকৃতির জিনিসটার কাছে গিয়ে ম্যাও ম্যাও করতে লাগলো। এটা দেখে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, নিশ্চয়ই এখানে কিছু আছে, এটা খুলে দেখতে হবে। সোহানা বলল, না ভাইয়া, এটা আমার খুব ভয় করছে, এটা খোলার দরকার নেই। আমি বললাম, এখানে আমরা আটকা পড়েছি, চাইলে এখান থেকে বের হতে পারবো না, তাই আমাদের খুঁজতে হবে এই বাড়ির রহস্য কি। এই বলে জুজুকে নিয়ে সোহানার কাছে দিলাম। তারপর আস্তে আস্তে সেটার উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিলাম। আমরা দুজনেই আঁতকে উঠলাম। এটা তো একটা কফিন, কিন্তু এটা সম্পূর্ণ মানুষের শরীর আকৃতি। প্রাচীনকালে মিশরে এমন কফিনে মানুষের মমি রাখা হতো। কফিনের উপর ঢাকনাটা একদম হালকা করে লাগানো, ধাক্কা দিলেই সরে যাবে। আমি সোহানের দিকে একবার তাকিয়ে কফিনের ঢাকনাটা হালকা ধাক্কা দিতেই সেটা অল্প একটু সরে গেল।
তখনই ভেতর থেকে রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো ডানা ঝাপটাতে ঝাপটাতে। একটা প্রজাপতি এসে আমার হাতের উপর বসতে আমি যেন একটা ঘোরের মাঝে চলে গেলাম। আমি দেখলাম মায়ের ডেলিভারি পেইন উঠেছে। মা ব্যথায় ছটফট করছে বিছানায় শুয়ে শুয়ে। ছোট্ট আমি মায়ের এই অবস্থা দেখে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। মা কোন রকম বলল, "আই, তোমার বাবাকে টেলিফোন করো তাড়াতাড়ি।" ছোট্ট আমি টেলিফোনে বাবার নাম্বার ঘুরিয়ে কল দিলাম। বাবা টেলিফোন ওঠালে বললাম, "বাবা, বাবা।" বাবা ওপাশ থেকে বলল, "কি হয়েছে আইত?" ছোট্ট আমি বললাম, "মা কেমন দবদানি কাতরাচ্ছে বাবা, তুমি তাড়াতাড়ি বাথায় আছো।" এই শুনে বাবা টেলিফোন রেখে দিল। ততক্ষণে মা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলাম। মায়ের এমন অবস্থা দেখে ইচ্ছে করেছিল মাকে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। কিছুক্ষণের মাঝেই বাবা একজন নার্সকে নিয়ে বাসায় আসলো হন্তদন্ত হয়ে। নার্স বাবা এবং ছোট্ট আমিকে বাইরে অপেক্ষা করতে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা টেনশনে এদিক ওদিক পায়চারি করছিল। ছোট্ট আমি তখন বুঝতে পারছিলাম না মায়ের কি হয়েছে। তাই বাবাকে একটু পর পর জিজ্ঞেস করছিলাম, "বাবা, মায়ের কি হয়েছে?" ঘরের ভেতর মা কি করছে? বাবা কিছুই না বলে শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর ভেতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসলো। নার্স দরজা খুলে দিল। একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে বের হয়ে বলল, "ভাইজান, মেয়ে হয়েছে আপনার।" বাবা আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, "বাবুর মা কেমন আছে?" নার্স মন খারাপ করে বলল, "আমাকে মাফ করে দিন ভাইজান।" বাবা ভয় পেয়ে বলল, "কি হয়েছে? কি বলছেন আপনি?" নার্স বাবার দিকে অসহায় তাকিয়ে বলল, "ভাবিকে বাঁচাতে পারিনি। অতিরিক্ত ডেলিভারি পেইন সহ্য করতে না পেরে ভাবি নিঃশ্বাস নিতে পারেনি। বাচ্চাকে তো বাঁচিয়ে নিয়েছি আমি, তবে ভাবিকে বাঁচাতে পারিনি।" এটা শুনে বাবা পাগলের মতো কান্না করতে করতে ঘরে প্রবেশ করলো। আমি দূরে দাঁড়িয়ে এটা শুনে অবাক হয়ে গেলাম। সোহানার জন্মের সময় মা মারা গিয়ে থাকে, তাহলে পরবর্তীতে আমাদের সাথে যে ছিল সে কে? আমিও সেই ঘরে যেতে চাইলে আমার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হলে চিৎকার করে মাটিতে বসে পড়লাম। আমার ঘোর ভাঙলো। সোহানা দৌড়ে এসে আমাকে ধরে বলল, "কি হয়েছে ভাইয়া?" আমি অবাক চোখে সোহানার দিকে তাকিয়ে আছি। আমার মা সোহানাকে জন্ম দিয়েই মারা গেছে। তাহলে আমরা যাকে মা বলে জানতাম সে কে ছিল? এটা কিভাবে হতে পারে? আমাকে কিছু বলতে না দেখে সোহানা বলল, "কি রে ভাইয়া, কথা বলছিস না কেন? কি হয়েছে?" আমি সোহানাকে এই ব্যাপারে কিছুই বললাম না। আমি বললাম, "কিছু না।" এই বলে আমি তাড়াতাড়ি কফিনের ঢাকনাটা পুরোপুরি সরিয়ে ফেললাম। এখন যা দেখলাম তাতে হা করে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে থাকতে দেখে সোহানা বলল, "কি আছে ভাই এর ভেতরে?" আমি বললাম, এগিয়ে এসে দেখ। অবাক হয়ে বলল, "এটা তো সেই কথা নামের মেয়েটা। কফিনের ভেতর কথা নামের মেয়েটার শরীর। মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে। সেই সাদা থ্রি পিসটা পরা, চেহারায় সেই উজ্জ্বলতা।" কফিনের ভেতর কথাকে দেখে আমরা দুজনে বেশ অবাক হলাম। এই মেয়েটা এখানে আসলো কিভাবে? কিছুই তো মাথায় ঢুকছে না। আমি কথাকে স্পর্শ করে দেখার জন্য হাত বাড়াতেই পেছন থেকে সোহানা আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, "কি করছিস তুই?" আমি বললাম, "আরে নেগেটিভ কমন দেখতে নেই, চাচ্ছিলাম মেয়েটাকে জীবিত নাকি মৃত। সবকিছু তুই উল্টোপাল্টা ভাবস তুই।" এদিকে আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা ফুলের বাগান। বাগানের মাঝখানে একটা বড় ডালিম গাছ। গাছের ছায়ায় বসে আছে কথা নামের মেয়েটা আর একজন বৃদ্ধ লোক। কথা বলল, "দাদু, এখন অন্তত আমার শরীরে আমাকে ফিরিয়ে দাও। ওই দেখো তারা আমার শরীর খুঁজে পেয়ে গেছে।" বৃদ্ধ লোকটা বলল, "একটু দাঁড়াও দাদু ভাই। ওদের মাঝে একজন যদি তোমার শরীর স্পর্শ করে তাহলেই তুমি নিজের শরীরে ফিরে যাবে। ততক্ষণ পর্যন্ত দেখি ওরা কি করে। এই ভাই বোনকে তো আমার বেশ পছন্দ হয়েছে।" কথা বলল, "আমারও ওদেরকে অনেক ভালো লাগে দাদু।" বৃদ্ধ লোকটা মুচকি এসে বলল, "ওদেরকে ভালো লাগে নাকি ওকে ভালো লাগে? ব্যাপারটা কি দাদু ভাই?" কথাটা একটু লজ্জা পেয়ে, "দাদু তুমিও না, যা খুশি তাই বলো।" বৃদ্ধ লোকটা হু হু করে হেসে দিয়ে বলল, "লজ্জা পাওয়ার কি আছে? আর যাই হোক, আইদের সাথেই তোর জোড়া লেখা আছে। তোমাকে পূর্ণ মানুষ হতে হলে এমন একজনের সাথে মিলিত হতে হবে যার হার্ট বুকের বাঁ পাশে না হয়ে ডান পাশে হবে। শতকরা ২ জন মানুষের হার্ট ডান পাশে হয়ে থাকে, আর সেই ২ জনের মাঝে আইদও পড়ে। আইদের হার্ট ডান পাশে। ও তোমার জন্য একদম উপযুক্ত।" কথা বলল, "তা আমি জানি। আর এই জন্যই ওদেরকে চাঁদের পুরীতে নিয়ে এসেছি, যাতে চাঁদের পুরীর অভিশাপ কাটিয়ে আবার আমি সম্পূর্ণ মানুষ রূপে ফিরে যেতে পারি।" বৃদ্ধ লোকটা কথার মাথায় হাত দিয়ে বলল, "সব ঠিক হয়ে যাবে দাদু ভাই, শুধু সময়ের অপেক্ষা।" সোহানা বলল, "ভাইয়া, আমার মনে হয় এটা কথাদের বাড়ি। আর কথাই হচ্ছে চাঁদের পরী। ছোটবেলায় মা আমাকে চাঁদের পরীর গল্প শুনিয়েছিল। যদিও আমার পুরো গল্পটা মনে নেই। যা মনে আছে তা হলো, একজন জিন রাজকুমার পৃথিবীতে ঘুরতে এসে একজন মানব মেয়ের প্রেমে পড়ে যায়। তাই সেই রাজকুমার মানুষের রূপ ধারণ করে মানব মেয়ের কাছে দেখা দেয়। মানব মেয়ের নামটা আমার মনে পড়ছে না। আস্তে আস্তে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়।
ওইদিকে জিন-রাজ এই ব্যাপারে কিছুই জানতো না। রাজকুমার সবার অগোচরে মানব মেয়েকে বিয়ে করে। মানব মেয়ে তখনও জানতো না তার ভালোবাসার মানুষটা একটা জিন রাজকুমার। একদিন জিন রাজা তার ছেলের এই কর্ম সম্পর্কে জেনে যায়। রাজা অনেক রাগান্বিত হয়ে রাজকুমারকে লোহার খাঁচায় বন্দি বানিয়ে ফেলে এবং ২ টা রাক্ষসকে পাঠায় মানব মেয়েকে মেরে ফেলার জন্য। তখন মানব মেয়েটা ছিল সন্তান সম্ভবা। মানব মেয়ের পেটে সন্তান আসার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা না। কারণ বাচ্চাটা পেটের ভেতর থাকাকালীন তার সাথে কথা বলতো, তাকে মা বলে ডাকতো, তাকে সকল বিপদ-আপদের সংকেত আগেই দিয়ে দিত। রাজা যে ২ টা রাক্ষসকে পাঠিয়েছে মানব মেয়েকে মারার জন্য সেই খবর আগেই তার পেটের বাচ্চাটা বলে দিয়েছে। এই পর্যন্ত বলে সোহানা আর কিছুই মনে করতে পারল না। আমি জিজ্ঞেস করলাম, "তারপর কি হলো?" সোহানা বলল, "তারপর আর মনে নেই ভাইয়া। অনেকদিন আগে শুনেছি মায়ের মুখে, আর তখন আমি অনেক ছোট ছিলাম তাই ভুলে গিয়েছি।" আমি কিছু একটা ভাবতে লাগলাম। আমি তো আমার ভীষণে দেখতে পেয়েছি মা সোহানার জন্মের সময় মারা গেছে। তাহলে বাবার মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটা আমার মা বলে জেনে এসেছি সে কে ছিল? সোহানা বলল, "কি হয়েছে? কি ভাবছিস তুই? আমার কাছ থেকে কি লুকোনোর চেষ্টা করতাছস?" আমি একটু আমতা, আমতা করে বললাম, "কই কিছু না তো। আর তুই এই গল্পের বাকিটুকু মনে করার চেষ্টা কর। সামান্য একটা গল্প মনে রাখতে পারোস না? তোর মাথায় তো গোবরও নাই ভেন্ডি।" সোহানা রেগে বলল, "ফালতু কথা বলবি না। তুই যে আমার ভাই এটা মনে রেখেছি এই বেশি। মনে আছে ছোটবেলার সেই কথাটা?" আমি বললাম, "সেই কথা আমার সারা জীবন মনে থাকবে। তুই কিল দিয়ে আমার পিঠ বাঁকা করে ফেলেছিলি। এখন আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় সেদিনের কথা মনে পড়লে।" সোহানা হাসতে, হাসতে বলল, "আমার কি দোষ? একসাথে ঘুমিয়েছিলাম। আমি স্বপ্নে দেখি তুই আমারে গুলি করতে চাইতেছস। আমি কিছু না ভেবেই তোরে একটা লাগিয়ে বসি। সত্যি, সত্যি সেটা লেগে যাবে কে জানতো?" আমি বললাম, "খুব মহৎ কর্ম সম্পাদন করিয়াছেন আপনি। এখন আমাকে আমার কাজ করতে দিন। চেক করে দেখি মেয়েটা জীবিত নাকি মৃত।" এই বলে আমি কথার গায়ে হালকা করে স্পর্শ করতেই কথার শরীর নড়ে উঠল। আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ কথার চোখ মেলে তাকিয়ে উঠে বসে পড়ল এক ঝটকায়। আমি নিজের হাতের দিকে তাকিয়ে বললাম, "আমার হাতে এত শক্তি, মৃত মানুষ জীবিত করে ফেললাম?" কথা কফিন থেকে উঠে আমাদের সামনে দাঁড়িয়ে বলল, "আমি মৃত না গাধা।" সোহানা বলল, "তুমি কিভাবে জানলে আমার ভাই একটা গাধা? ভাইরাল হয়ে গেল নাকি?" আমি সোহানার দিকে চোখ বড় করে তাকিয়ে বললাম, "আমি গাধা।" সোহানা বলল, "তুই নিজেই যেহেতু বললি তাই আমি মেনে নিলাম, যাহ।" আমি বললাম, "চুপ কর ভেন্ডি।" তাকিয়ে দেখলাম কথা মিটিমিটি হাসছে আমাদের ঝগড়া দেখে। আমি বললাম, "এই আপনি হাসছেন কেন? আর আপনি এখানে কেন? সেদিন আমাদের দুজনকে কি খাইয়ে বেহুঁশ করে তারপর উধাও হয়ে গিয়েছিলেন? কে আপনি? সত্যি করে বলেন।" কথা বলল, "আমি তোমাকে সত্য দেখানোর জন্য ওই খাবার খাইয়েছিলাম। আশা করি অনেক কিছুই জানতে পেরেছ।" আমি সোহানার দিকে তাকিয়ে দেখলাম ও জিজ্ঞেস সুলভ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা, আমতা করে বললাম, "না, তেমন কিছুই জানতে পারিনি।" "আমি কি সেটা আগে বলেন। এতটুকু বুঝেছি আমি আমাদের মতো সাধারণ কোনো মানুষ না আপনি।" কথা হেঁটে গিয়ে জুজুকে কোলে নিয়ে আদর করতে, করতে বলল, "আমি চাঁদের পরি। এই বাড়িটাতেই আমি থাকি। তবে সবসময় না।" আমি বললাম, "তার মানে আপনিই আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাই না? ১ম যেদিন আপনার সাথে ধাক্কা লাগলো ভুলবশত সেদিনই আমি এই বাড়িটা দেখতে পেয়েছিলাম। আপনিই তাহলে আমাকে এই বাড়িটা দেখিয়েছিলেন?" কথা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো জুজুকে নিয়ে। আমি বললাম, "সোহানা চল আমরাও নিচে নামি ওর সাথে দেখি ও কোথায় যায়।" সোহানা বলল, "আর কত নিচে নামবি? তোরে আমি চাই উপরে উঠে তুই শুধু নিচেই নামতাছস।" আমি রেগে বললাম, "ভেন্ডির ঘরে ভেন্ডি, সিঁড়ি বেয়ে নিচে নামার কথা বলছি। মেয়েটা জুজুকে নিয়ে চলে যাচ্ছে তো।" সোহানা বলল, "আগে বলবি তো, তাড়াতাড়ি চল। আর মেয়েটা কোথায় যাবে? ঘর তো কোনো দরজা নেই।" এই বলে আমরাও তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে অবাক হয়ে গেলাম। দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম বাসায় সেখানে এখন দরজা আছে। কথা সেই দরজা খুলে হেঁটে বের হয়ে যাচ্ছে। আমরাও খুশি হয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বের হয়ে গেলাম। অবশেষে আমরা চাঁদের পুরী থেকে বের হলাম। কথা বলল, "আবার ফিরে আসতে হবে এখানে।" এখন বের হয়ে গেলাম, কারণ রাতে এই বাসা একটা শ্মশানে পরিণত হয়। রাতের বেলা এখানে থাকা মানে মৃত্যু। তাই রাত হওয়ার আগেই তোমাদের বের করে আনলাম। আবার কাল সকালে আসতে হবে। এদিক দেখা যাচ্ছে বাড়ির ভেতরে থেকে কালো ছায়াটা রাগে গড়গড় করতে, করতে জানলা দিয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। কথা একবার পেছনে তাকিয়ে হালকা মুচকি হাসি দিল। এতে করে কালো ছায়াটা রাগে চিৎকার করে উঠল। আমি বললাম, "এই বাড়ির রহস্য কি আসলে?" কথা বলল, "সে অনেক লম্বা কাহিনী। পরে কখনো বলা যাবে। আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর করে দিচ্ছি। আমি হলাম অর্ধেক মানুষ আর অর্ধেক পরী। আমার মা ছিল একজন মানুষ আর বাবা ছিল জিন। তাই আমার জন্ম এভাবেই হয়েছে।" সোহানা বলল, "ভাইয়া, এটা তো আমাদের মায়ের বলা সেই গল্পের মতো তাহলে।" কথা একটু অবাক হয়ে বলল, "তোমাদের মা তো তোমার জন্মের..." আমি কথাকে থামিয়ে দিয়ে বললাম, "সেসব কথা বাদ দেন। এখন বলেন আপনি আমাদের কাছে কি চান? কেন পরিকল্পনা করে এই বাড়িতে নিয়ে এসেছেন?" কথা বলল, "সেটা সময় হলেই জানতে পারবে। এখন মনে হচ্ছে তোমরা ক্ষুধার্ত। চলো কিছু খাওয়া যাক।" সোহানা বলল, "হ্যাঁ, তারপর আবার আমরা তোমার খাবার খেয়ে বেহুঁশ হয়ে পড়ে যাই।" কথা হাসতে, হাসতে বলল, "আরে না, সেটা অন্য একটা কারণ ছিল। আইজ জানে কারণটা। এবার আর তেমন কিছু হবে না।"
আমি বললাম, বেহুশ হই আর যাই হই, আমার এখন খেতে হবে। ক্ষুধায় পেট ভরে ভেতরে লিভার কলিজা সব যুদ্ধ করতেছে। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটা পার্কে বসলাম। কথা বলল, তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি তোমাদের জন্য। এই বলে কথা জুজুকে চুমু খেয়ে সোহানার কোলে দিয়ে চলে গেল। আমি বিড়বিড় করে বললাম, কেন যে বিড়াল হয়ে জন্ম নিলাম না। সোহানা শুনে বলল, থাক ভাই, দুঃখ করিস না, গাধাও কিন্তু একটা উপকারী প্রাণী। আমি বললাম, ফালতু কথা বললে তোর কান ছিঁড়ে ফেলবো আমি। সোহানা উল্টো কান ডলে দিয়ে বলল, আমি হুমকিতে বিশ্বাসী না, প্র্যাকটিক্যাল করে বিশ্বাসী। আমি করে বললাম, কান ছেড়ে দে, আর হুমকি দিব না তোরে। সরি সরি। সোহানা কান ছেড়ে দিয়ে বললো, আচ্ছা ভাইয়া, এই কথা কি আমার বেশি সুবিধার মনে হচ্ছে না? কোনো একটা ঘাপলা আছে, ওর প্রতিটা কথায় কেমন যেন রহস্য লুকিয়ে আছে। আমি কান ডলতে ডলতে বললাম, কেন, দেখছোস মেয়েটা কত সুন্দরী, পাটের আঁশের মতো চুল মেয়েটার, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আপেলের মতো গাল, স্টেডিয়ামের মতো কপাল, সাপের গর্তের মতো নাক। এত সুন্দরী মেয়ে তোর সন্দেহ করা উচিত না বোন। সোহানা রেগে বললো, আরে গাধা, আমি ওর আচার আচরণের কথা বলেছি। এর মাঝেই কথা ব্যাগ ভর্তি খাবার নিয়ে চলে আসলো। এসে বলল, দুই ভাই বোন মিলে কি ফুসুর ফুসুর করছো, আমাকেও একটু শোনাও। আমি বললাম, তেমন কিছু না, আমার বোন আপনাকে। সোহান আমার মুখ চেপে ধরে বলল, আসলে আমি আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছিলাম, কিন্তু আমার ভাই সেটা মানতে চাচ্ছিল না। কথা বলল, সেটা আর নতুন কি, ছেলে মানুষ সহজে কিছু মানতে চায় না, চলো এখন খাওয়া শুরু করা যাক। আমরা দেখলাম কয়েক রকম ভিন্ন খাবার, সেগুলো থেকে এখন ধোঁয়া বের হচ্ছে, ঘ্রাণে মাতাল হওয়ার মতো অবস্থা। কথা বলল, এগুলো আমাদের রাজ্যের সবচেয়ে প্রিয় খাবার, আমরা স্পেশাল অতিথিদের জন্য এগুলো রান্না করি, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমি বললাম, তার মানে আমরা স্পেশাল? শুনে এই গলে গেল। সোহানার পক্ষ থেকে আপনাকে একটা কিস। সোহানা ভুরু কুঁচকে বলল, ফালতু কথা না বলে খাওয়া শুরু কর। আমি বললাম, এক মিনিট, খাওয়ার আগে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা না জানতে পারলে আমার পেটে খাবার যাবে না। কথা বলে, কি প্রশ্ন শুনি। আমি বললাম, আপনি বলেছেন আপনি অর্ধেক মানুষ অর্ধেক পরী, তাহলে আমি জানতে চাই আপনার কোন অংশ মানুষ আর কোন অংশ পরী। সোহানা বলল, এটা তোর ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বললাম, হ্যাঁ। কথা এবার একটু রেগে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আর সোহানা খাবার হাতে নিয়ে মুখে দিব, তার আগেই পেছন থেকে কেউ একজন ডাক দিল, আইত, খাবার খেও না। সাথে সাথে চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কথা দাঁড়িয়ে আছে। কথা আমাদের পেছনে থাকলে সামনে কে? মুহূর্তে সামনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, আর না কোনো খাবার আছে, সম্পূর্ণ সবকিছু গায়েব হয়ে গেল নিমিষেই। কথা বলল, তোমরা বসো, আমি দেখে আসি ও কে ছিল আর কি উদ্দেশ্যে এখানে এসেছিল আমার রূপ ধারণ করে। এই বলে কথা বাতাসের গতিতে ছুটে চলে গেল। আমরা দুজন এখনো হা করে তাকিয়ে আছি। সোহানা বলল, ভাইয়া এটা কি হলো? আমি বললাম, ভেন্ডি, একই প্রশ্ন আমার, এটা কি হলো? সোহানা আমার চুল টান দিয়ে ধরলো, আজকেই তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি গাধার বাচ্চা, আরেকবার যদি আমার ভেন্ডি কস তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। আমি বললাম, চুল ছাড়, ব্যথা লাগছে তো। আচ্ছা আর বলবো না, চুল ছাড় বলছি। সোহানা চুল ছেড়ে মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি যদি মারা যাই তাহলে তুই কি কষ্ট পাবি? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম, থমকে গিয়ে বললাম, এসব কি কথা, তুই মরে গেলে আমি ভেন্ডি বলে কাকে খেপাবো? এমন কথা আর মুখেও আনবি না। সোহানা বলল, আইদা তুই ভালো হবি না তাই না? আচ্ছা শোন, আমি যদি মারা যাই তাহলে তুই একটুও কাঁদবি না, আমি তোর হাসি মুখটা দেখি মরতে চাই, তোর মুখে হাসিটা মানায়, বুঝছস? আমি বললাম, এসব কথা বলার মানে কি? চুপ কর তুই, আরো কত স্বপ্ন বাকি আমাদের। একটা ঢেঁড়সের মতো ছেলে খুঁজে তোকে বিয়ে দেব, তোর বিয়েতে আমি লুঙ্গি ডান্স করব, তোর কিউট কিউট দুইটা ননদ থাকবে, তার দুইজন আমাকে পাওয়ার জন্য ঝগড়া করবে, আরো কত স্বপ্ন। আর তুই কিনা এখনই মরে যাবি? আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে মরার কথা বললে তোর হাড্ডি কুড্ডি ভেঙে দেবো একদম। সোহানা কিছু বললো না, কিছুক্ষণ পর শুধু একটা মুচকি হেসে বলল, আমি তোর জন্য ওপারেও অপেক্ষা করব ভাইয়া। তখনই পেছন থেকে কথা এসে আমাদের সামনে বসলো। সোহানা আর আমি হা করে তাকিয়ে আছি, এটা কি হয়ে গেল? আমাদের চোখে প্রশ্ন দেখে কথা বলল, আগেই বলেছি সবকিছুকে সত্য বলে মেনে নিও না, ওই খাবারগুলো যদি খেতে তাহলে সাথে সাথে তোমরা মারা যেতে, আমি সময় মতো না আসলে এতক্ষণে পরপারে চলে যেতে। আমি বললাম, আপনি যদি কথা হন তাহলে সে কে ছিল আর কেনই বা আমাদের মারতে চায়? আমাদের অপরাধ কি? কথা বলল, অপরাধীরা মরে না, তারা তো বুক ফুলিয়ে পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে, মরে শুধু সাধারণ আর নির্দোষ মানুষগুলো। এই জন্যই কোনো এক মহামানব বলে গিয়েছিল, এমন একটা সময় আসবে যখন যে মারবে সে জানবে না কেন সে তাকে মারলো, আর যে মারা যাবে সে জানবে না কেন সে মারা গেল। আমি যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক পরী,
তাই আমার পরবর্তী চন্দ্রগ্রহণের রাতে যেকোনো একটা বেছে নিতে হবে। হয় আমি পুরোপুরি মানুষ হব, না হয় আমি পুরোপুরি পরী হব। আমি এখনো দ্বিধায় ভুগছি কোনটা গ্রহণ করব। সোহানা বলল, তুমি পরী হয়ে যাও তাহলে। তোমার মতো সুন্দরীদের পরী হলেই মানাবে। আমি সোহানার দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললাম, ভেন্ডি, বড় ভাইয়ের কপালে কেন লাথি মারতাছোস? কথা মানুষ হলে ভালো হবে। কথা হাসতে হাসতে ব্যাগ থেকে খাবারকে বের করলো। এবার খাবার হাতে নেওয়ার আগে আশেপাশে পেছনে সামনে ভালো করে তাকিয়ে নিলাম। অন্য কোনো কথা আবার এসে বলবে নাকি খেও না। কথা বললো, আর ভয় নেই, এবার খেতে পারো। আসলে এমন কেউ আছে যে চায় না আমি অর্ধ জীবন থেকে মুক্তি পাই। সে সবসময় আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি খাবার খেতে বললাম, সে কে? আর আপনার সাথে আমাদের ভাই বোনের কি সম্পর্ক? আপনার মানুষ বা পরি হওয়ার জন্য আমরা দায়ী নাকি? আমাদের কেন মারতে চায়? সোহানা বলল, ভাইয়া এটা কেমন কথা? তুই না কথাকে পছন্দ করস, ওর জন্য না হয় দু একবার নিজের জীবন দিলি, তার এমন কি? কথা মিটমিটি হাসছে এটা শুনে আমি বললাম, আরে ভেন্ডি, জীবন দু একবার কেমনে দেয়? আর কে বলছে আমি ওনাকে পছন্দ করি? আমি তো শুধু, সোহানা বলল, আমি তো শুধু কি ভাইয়া? আমি বললাম, চুপ থাক। আর আপনি বলেন কি রহস্য লুকিয়ে রয়েছে, কি হচ্ছে আমাদের সাথে? এর মাঝে জুজু দৌড়ে চলে গেল রাস্তার দিকে। সোহানা খাবার মুখে নিয়ে উঠে জুজুর পেছনে গেল। জুজু, দাঁড়া, কোথায় যাচ্ছি? জুজু, দাঁড়া বলছি। সোহানা চলে গেল। এবার কথা বল। আই, তোমাকে একটা কথা বলি, তুমি তো তোমার ভীষণে দেখতে পেয়েছো সোহানার জন্মের সময় তোমার মা মারা গিয়েছে। এখন নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন তোমার মাকে নিয়ে। আমি বললাম, হ্যাঁ, মা যদি সেদিন মারা যায় তাহলে সোহানার 5 বছর বয়স অবধি কে ছিল আমাদের সাথে? আর বাবা মৃত্যুর পর সে কোথায় হারিয়ে গেল? কথা বললো, তোমার মায়ের একজন যমজ বোন ছিল, তার নাম ছিল পার্সিয়া। তোমার মায়ের মৃত্যুর পর পার্সিয়া ছিল তোমাদের মা সেজে। তোমার বাবা শুধু এটা জানতো, আর কেউ জানতো না। তাই তোমার বাবার মৃত্যুর পর সে চলে যায় এবং তোমার কাকারা অপবাদ দেয় সে অন্য কারোর সাথে চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, যদি তাই হয় তাহলে সে চলে কেন গেল? যদি ইচ্ছা করলে আমাদের সাথে সারা জীবন থাকতে পারতো। কথা বললো, না, সেটা তার জন্য সম্ভব ছিল না, কারণ তার চুক্তি ছিল তোমার বাবার মৃত্যুর পর্যন্ত থাকা। তবুও সে তোমাদের সাথে থাকতে চেয়েছিল চুক্তি ভঙ্গ করে, আর সেটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। পার্সিয়ারও একটা সংসার ছিল, তবে তার কোনো সন্তান ছিল না। সে তোমাদের দুই ভাই বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল। চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথে থাকার ব্যাপারে যখন তার স্বামী জানতে পারে, তখন তার উপর অনেক অত্যাচার করা হয়, অনেক মারধর করা হয়। তুমি নিশ্চয়ই শুনেছো ওই চাঁদের পরি বাড়িতে কোনো মহিলার আত্মা চিৎকার করে, সেটা তোমার সেই পার্সিয়া আন্টির চিৎকারই ছিল। ওই বাড়িটাই ছিল তোমার পার্সিয়া আন্টির বাড়ি। তাকে এই বাড়িতে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি অবাক হয়ে চোখ বড় করে বললাম, তার মানে তুমি? কথা বলে, হ্যাঁ, আমি পার্সিয়া আন্টির মেয়ে। আর আমার বাবাই ছিল সেই জিন রাজকুমার যার গল্প সোহানাকে ছোটবেলায় শোনানো হতো। আমি বললাম, তার মানে জিন রাজকুমার সেই মানব মেয়ের প্রেমে পড়েছিল, সে ছিল পার্সিয়া আন্টি। তাহলে সেই জিন রাজকুমার পার্সিয়া আন্টিকে মারলো কেন? আর কিসের চুক্তি হয়েছিল সেদিন? কথা কিছু বলতেই যাবে তখন রাস্তার ওপাশ থেকে সোহানা ডাক দিল, ভাইয়া, জুজুকে পেয়েছি। ও একটা ইঁদুরের পেছনে ছুটে এদিকে চলে এসেছিল। এই বলে সোহানা জুজুকে কোলে নিয়ে রাস্তার ওপাশ থেকে আসছিল। আমি কথার দিকে তাকিয়ে বললাম, সোহানাকে এসব বিষয়ে কিছুই বলো না, সোহানা এসব নিতে পারবে না। তখনই এক বিকট শব্দ হলো। আমি চমকে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সোহানা হাওয়ায় উড়ছে। একটা দ্রুতগামী বাস সোহানাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। আমি চিৎকার করে উঠে দিয়ে দিলাম, সোহানা! সোহানা উড়ে গিয়ে ল্যাম্প পোস্টের খাম্বার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আমি আমার পুরো শরীর শক্তি দিয়ে সোহানার কাছে গিয়ে দৌড়ে দিয়ে দেখলাম ও রক্তাক্ত শরীরটা কাঁপছে। কান্না করতে করতে সোহানার মাথা কোলে নিয়ে বললাম, কিছু হবে না তোর, সোহানা, চোখ খোল। কিছু হয়নি। কথা, অ্যাম্বুলেন্স খবর দাও, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে। কথা মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়ে এলো। তাড়াতাড়ি করে সোহানাকে হাসপাতাল নিয়ে গেলাম। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। সোহানা চোখ খুলছে না কেন? ইমার্জেন্সিতে নিয়ে সোহানার চিকিৎসা করতে লাগলো ডাক্তার। আমি আর কথা বাইরে বসে আছি, আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। কথা আমার কাঁধে হাত রেখে বলল, সোহানা সুস্থ হয়ে যাবে, নিজেকে শান্ত রাখো। আমি বললাম, কিভাবে শান্ত রাখবো নিজেকে? ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কথা, এই পৃথিবীতে ওই ছাড়া আমার কেউ নেই। ওর, ও আমি ছাড়া কেউ নেই। আমি আমার বোনকে হারাতে পারবো না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো ইমার্জেন্সি থেকে। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, স্যার, কি হয়েছে? আমার বোন ভালো হয়ে যাবে তো নাকি? ডাক্তার মন খারাপ করে আমার কাঁধে হাত রেখে বলল, অ্যাক্সিডেন্ট, ওর মাথায় প্রচন্ড ভাবে আঘাত পেয়েছে, ব্রেইনের এক পাশ সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। আই এম সরি সান, ওর হাতে আর কিছুক্ষণ সময় আছে। তোমাকে দেখতে চেয়েছে, যাও শেষবারের মতো ওর সাথে দেখা করে নাও। এই বলে ডাক্তার চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার এটা কি বলে গেল? আমার বোন বাঁচবে না মানে? না, আমি এটা বিশ্বাস করি না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। আমি পুরো শক্তিহীন হয়ে যাচ্ছি, ফ্লোরে পড়ে যেতে লাগলো। কথায় এসে আমাকে ধরে শান্ত করে বলল, আমরা মরণশীল, জন্ম নিলে মরতেই হবে, নিজেকে শক্ত করো, যাও সোহানার সাথে দেখা করো, ও শেষবারের মতো তোমাকে দেখতে চায়। আমি উঠে ধীরে ধীরে ভাঙা ভাঙা পায়ে এগিয়ে গেলাম ইমার্জেন্সির দিকে। দরজা খুলে ভেতর থেকে দেখলাম আমার বোনটাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে।
পাশেই সিটি স্ক্যান মেশিনে সোহানার শেষ নিঃশ্বাসগুলো গণনা করা হচ্ছে। মাথার ব্যান্ডেজ থেকে চুয়ে চুয়ে রক্ত বের হচ্ছে। আমি নিজেকে শান্ত রাখতে চাইলেও চোখ শান্ত থাকছে না। চোখে পানি নিয়ে সোহানার পাশে বসে ওর হাত ধরে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, সোহানা। সোহানা ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, ভাইয়া তোর মনে হয় আমার বিয়েতে লুঙ্গি ডান্স দেওয়া হলো না রে? আমি বললাম, কে বলেছে? সব হবে, দেখিস। তোর কিচ্ছু হবে না, ডাক্তার বলেছে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আমি কি তোকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দিব নাকি, পাগল? সোহানা মুচকে এসে বলল, ভাইয়া আমি জানি আমি আর বাঁচবো না, আমাকে মিথ্যা আশা দিস না। তুই আমাকে প্রমিস কর পরের জন্ম আমার ভাই হয়ে আসবি। আমি চোখের পানি মুছে হালকা হেসে বললাম, প্রমিস করলাম। আমি পরের জন্ম কেন, আগামী 7 জন্ম হলেও তোর ভাই হয়েই আসবো। একটা কথা তোকে কখনো মুখ ফুটে বলিনি আমি, জানোস আমি না তোকে অনেক ভালোবাসি। তুই চলে গেলে এই পৃথিবীতে আমি অনেক একা হয়ে যাবো রে। প্লিজ চাইস না। আমি তোকে আর কখনো ভেন্ডি বলে খেপাবো না, আর কখনো তোর সাথে রাগ করবো না। তুই যা বলবি আমি তাই শুনবো, তবুও থেকে যা আমার সাথে। সোহানা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল তোর সাথে সারা জীবন থেকে যাওয়ার, আমাদের স্বপ্নগুলো অধুরাই থেকে গেল ভাইয়া। অনেক জ্বালিয়েছি তোকে, পারলে মাফ করে দিস এই বোনটাকে। আর কখনো হয়তো বলবো না আজ আমাকে ভেন্ডি বলবি না। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। সোহানা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বলেছিলাম না আমি চলে গেলে একটু কাঁদবি না। আমার ভাইয়াটার মুখে হাসিটা মানায়। দরজায় দাঁড়িয়ে থাকা কথাকে ডাক দিয়ে সোহানা বলল, কথা আমার এই পাগল ভাইটাকে দেখে রাখো ভাইয়া, আজকে আমার মাকে খুব মনে পড়েছে, খুব দেখতে ইচ্ছে করেছে মাকে। যদি কখনো মাকে খুঁজে পাস তাহলে বলিস আমি তাকে অনেক ঘৃণা করি। তখনই সিটি স্ক্যান মেশিনে টুট টুট শব্দ হতে লাগলো। আমি তাড়াহুড়ো করে ডাক্তারকে ডাকতে লাগলাম। সোহানার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সোহানা আমার হাত ধরে শক্ত করে চেপে ধরে আছে। আমি বললাম, কিছু হবে না তোর, ডাক্তার আসছে, খবরদার চোখ বন্ধ করবি না। সোহানা বলল, ভাইয়া শেষবারের মতো একবার ভেন্ডি বলে ডাকবি আমাকে। আমি বললাম, ফালতু কথা বলবি না, আমি আর কখনো ওই নামে ডাকবো না। তোর কিছু হবে না বোন। সোহানা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সিটি স্ক্যান মেশিনে সোহানার হার্টবিট টুটুট শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি আস্তে করে ডাক দিলাম, ভেন্ডি, এই ভেন্ডি, কি হলো? চোখ খোল, কথা বলো আমার সাথে ভেন্ডি। সোহানা আর কোনো কথা বললো না। ডাক্তার এসে নার্ভ চেক করে বলল, তোমার বোন আর নেই স্যার। আমি নিশ্চুপ হয়ে সোহানার গালে হাত দিয়ে বললাম, দেখো ডাক্তার কি বলছে, তুই নাকি আর নেই, একবার চোখ খুলে দেখিয়ে দে। তারা মিথ্যা বলছে। কি রে, চোখ খুলবি না? আমি কিন্তু এখন রাগ করব। কথা এসে বলল, আই সোহানা সত্যি আমাদের ছেড়ে চলে গেছে, তুমি ওর পাশে কেঁদো না, ও কষ্ট পাবে তোমাকে কাঁদতে দেখলে। আমি কথার দিকে রাগান্বিত দেশে তাকিয়ে বললাম, ওর কিছু হয়নি, তোমরা মিথ্যা বলছো, আমার বোন ঘুমিয়ে আছে, আমার বোন ঘুমিয়ে আছে। এভাবেও আমি সোহানার পাশে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি আমার বোনটা আর নেই। আমার চোখ ভর্তি পানি এসে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি সইতে পারছি না। একসময় চোখ বন্ধ রেখে চিৎকার করে কান্না করে দিলাম। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করেছে। আমার বোনটা এখনো আমার হাত ছাড়েনি, শক্ত করে ধরে আছে। পৃথিবীতে আমার একমাত্র আপন মানুষটাকে হারিয়ে ফেললাম, আমি কিভাবে সহ্য করবো এটা? সোহানার দাফন শেষে এক এক করে সবাই চলে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সোহানার শেষ কার্যের সব খরচ বহন করা হয়েছে। অনেক মানুষের অংশগ্রহণে সোহানার জানাজা শেষ হয়েছে। সবাই চলে যাওয়ার পর আমি একা সোহানার কবরের পাশে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছি। আমার ভিন্ডি অন্ধকার অনেক ভয় পায়। কবরের এই গভীর অন্ধকারে নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে আমার বোনটা। চোখ ভাসতে লাগলো সোহানের দুষ্টামিগুলো, ওর চঞ্চলতা, রোগী চেহারায় বাচ্চাদের মতো কান্না করা, আইসক্রিম খাওয়ার বায়না, আমার চুল ধরে টানা, আইতে আমারে ভেন্ডি বলবি না, আমি তোর বোন হয়েছি, তোর 7 জন্মের ভাগ্য, গাধার বাচ্চা। সবকিছু আমার চোখ থেকে পানি হয়ে ঝরছে। পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আনমনে তাকিয়ে দেখলাম কথা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। জুজু দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। কথার কাছ থেকে জুজুকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, তোর জন্য সোহানা মারা গেছে, আর কোনোদিন আমার সামনে আসবি না, তাহলে তোকে আমি মেরে ফেলবো। কথা আমাকে শান্ত করে বলল, কি বলছো এসব? জুজু একটা অবুঝ প্রাণী, ওর কোনো দোষ নেই। আমি বললাম, তুমি চুপ করো, আমার কষ্ট আমি ছাড়া কেউ বুঝবে না, ওর জন্যই আমার বোন মারা গেছে, ও কেন মরলো না? ওকে আমি মেরে ফেলবো। কথা আমাকে ধরে বলল, চলো এখান থেকে, জুজুকে ওর মতোই ছেড়ে দাও, ওকে মেরে তুমি অপরাধী হইও না। যদিও আইতকে এতটা রাগান্বিত কখনো দেখিনি। যদিও হয়তো বুঝতে পারছে না আইত ওর সাথে এমন কেন করছে, ওর অপরাধ কি? যদিও ভয়ে একটা ঝোপের মাঝে লুকিয়ে রইল। আমি আর কথা সোহানাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসলাম। জুজু আমাদের পেছন পেছন আসছে ভয়ে ভয়ে। এটা দেখে আমি একটা পাথর নিয়ে জুজুর দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা সোজা জুজুর মাথায় গিয়ে লাগলো। জুজু তার ভাষায় কান্না করতে করতে দৌড়ে চলে গেল। কথা বললো, এটা তুমি ঠিক করলে না, জুজুর কোনো দোষ নেই। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। কথা মন খারাপ করে আমার সাথে হাঁটছে। জুজু গিয়ে ভরাক্রান্ত মনে সোহানার কবরের ওপর বসে অঝরে কেঁদে যাচ্ছে।
পাথর লাগার ফলে জুজুর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এই অবুঝ প্রাণীটা হয়তো বুঝতে পারছে না আইত কেন এমন করলো, কিন্তু সোহানাকে যে এখানে শুইয়ে রাখা হয়েছে সেটা জুজু দেখেছে। তাই সোহানার কবরের ওপর কাঁদতে কাঁদতে চোখ ভিজিয়ে ফেললো জুজু। আমি আর কথা চাঁদের পরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কথা বলল, তুমি যদি চাও এখান থেকে ফিরে যেতে পারো, আমি তোমাকে আর কখনো দেখা দিব না, আর আমার জন্য কেউ তোমাকে বিরক্তও করবে না। আমি একটু হেসে বললাম, তার মানে তুমিও সোহানার মতো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? কথা বলল, না না, আমি এটা বলতে চাইনি, তোমার মনের অবস্থা ভালো না তাই তোমাকে এসব ঝামেলায় জড়াতে চাইনি। আমি বললাম, কি করতে হবে বলো? আমি চাই না সোহানার মতো তুমিও হারিয়ে যাও। আমার বোনকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে তো বাঁচাতে পারি চন্দ্রগ্রহণের আগে। কথা বললে, তাহলে চলো আমার সাথে। এই বলে চাঁদের পরীতে প্রবেশ করলাম আমরা। কথা বলল, রাজা দুইজন রাক্ষসকে পাঠিয়েছিল পার্সিয়া, মানে আমাকে মারার জন্য। তারা এখনো এই বাড়িতেই বন্দী হয়ে আছে, তাই প্রস্তুত থেকে সবসময়। রাক্ষসগুলো একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ রাক্ষসটা সবসময় একটা কালো ছায়ার মতো হয়ে থাকে, আর মহিলা রাক্ষসটা সাদা কাপড় পরে থাকে। আমি বললাম, ওরা এই বাড়িতে বন্দী হলো কিভাবে? ওরা তো এসেছিল পার্সি আন্টিকে মারার জন্য। কথা বলল, রাজা যখন ওদেরকে পাঠিয়েছিল তখন আমি মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমি অন্য সব বাচ্চা চেয়ে আলাদা, কারণ আমার বাবা জিন আর মা মানুষ ছিল। আমি গর্ভ থাকতেই মাকে বিভিন্ন বিপদের অশনি সংকেত দিতাম, আর মাকে বলে দিতাম কি কি করতে হবে। রাক্ষসটা যখন এসেছিল আমি মাকে বলেছিলাম একটা রুমের ভেতর লবণ ছিটিয়ে রাখতে এবং বেতের কাঁটা দরজায় বিছিয়ে রাখতে। মা বাবার কথা মতো সেগুলো করলে রাক্ষসটা সবার প্রথমে বেতের কাঁটার সাথে আঘাত পায় এবং লবণের স্পর্শ তারা ভুলে যায় এখানে কি করার জন্য এসেছিল। সেই থেকেই তারা এখানেই আছে। আমি বললাম, তাহলে তোমার মা কিভাবে মারা গেল? আর আমাদের লালন পালন করার জন্য তোমার মা কিসের চুক্তি করেছিল? কথা বলল, চলো সব জানতে পারবে। এই বলে আমরা চাঁদের পরীর দোতলায় উঠেছিলাম সিঁড়ি বেয়ে। তখন নিচের তলায় ফ্রিজের ভেতর থেকে একটা শব্দ আসলো। আমি বললাম, এটা কি ছিল? কথা বলল, জানি না, চলো গিয়ে দেখি আসি ফ্রিজে কি নিয়ে দুষ্টামি করতেছে। আমরা ধীরে ধীরে ফ্রিজের কাছে এগিয়ে গেলাম। একটু দূর থেকে উঁকি মেরে দেখলাম সেই দুইটা লোক ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে। কথা ডাক দিয়ে বলল, আপনাদেরকে না বলেছি আমি বাসায় থাকলে নিজেদের কখনো দৃশ্যমান করবেন না, তবুও কেন এখানে বসে এসব করছেন? তাদের মাঝে একজন বিদঘুটে একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আসতে লাগলো। এটা দেখে কথা প্রচন্ড রেগে তাকে ধরে কাপড়ের মতো এপাশ ওপাশ আছড়ে ছুঁড়ে ফেলে দিল ফ্রিজের কাছে। এটা থেকে দ্বিতীয় লোকটা বলল, মাফ করে দেন মনিব, আমরা আর আপনার সামনে দৃশ্যমান হব না। এই বলে তারা দুজনই হাওয়ায় মিলিয়ে গেল। কথা বলল, এই দুইজন অনেকদিন আগে এখানে চুরি করতে এসেছিল, আমি মেরে তাদেরকে এখানেই বন্দি করে রেখে দিয়েছি। মাঝে মাঝে এমন বিরক্ত করে, তাই ধোলাই করা জরুরি। তখনই পেছনের দেয়ালে টাঙিয়ে রাখা বড় ঘড়িটায় টুং করে একটা ঘন্টা বাজলো। কথা বলল, আমাকে এখন যেতে হবে আইত, দাদুর সাথে কথা বলতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, এই দাদুটা আবার কে? কথা বললো, একজন বুজুর্গ জিন। মা মারা যাওয়ার পর আমি তার কাছেই বড় হয়েছি, উনি আমার অভিভাবক। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি কি করব? আর তুমি কখন ফিরে আসবে আবার? কথা বলল, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর এই সময়টা তুমি গিয়ে দেখে আসো সেদিন সোহানার জন্মের পর আর কি কি হয়েছিল। এই বলে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো কথা। আমি ওর পিছু করে দোতলায় উঠে গেলাম। কথা গিয়ে সেই মিশরীয় কফিনে শুয়ে পড়লো আর বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই বলে চোখ বন্ধ করে ফেললো। আমি দেখলাম কথার শরীর থেকে অদ্ভুত এক ধরনের রোশনি বের হচ্ছে, তারপর নিজেই নিজেকে কফিনের ঢাকনার মতো বন্ধ করে নিল। এদিকে আমরা দেখতে পাই চাঁদের পরীর বাইরে এসে জুজু রক্তাক্ত মাথায় বসে আছে। জুজু জানে আইত এখানে আছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রচন্ড ক্ষুধায় জুজুর পেট লেগে গিয়েছে একদম। জুজু ভালো করে দাঁড়াতেও পারছে না। জুজুর শরীর অনেক খারাপ। পাশ দিয়ে একটা লোক যাওয়ার সময় জুজুকে এই অবস্থায় দেখে কিছু খাবার দিয়ে যায় জুজুর সামনে। জুজু খাবারের মুখ লাগাতে গিয়েও থেমে গিয়ে কিছু একটা ভেবে খাবারের প্যাকটা মুখে নিয়ে চাঁদের পরীর ভেতরে প্রবেশ করলো। জুজু হয়তো ভাবছে আইদও কিছু খায়নি, আইদেরও হয়তো খিদে পেয়েছে। জুজু হাঁটতে পারছিল না ভালোভাবে, কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল। কথা চলে যাওয়ার পর আমি মন খারাপ করে বসে আছি সেখানে, হঠাৎ পেছন থেকে কে বলল, তুইও মরে যা। আমি চমকে গিয়ে পেছনের থেকে গিয়ে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটাই হয়তো সেই রাক্ষস এখানে বন্দি থাকা। আমি বললাম, আমিও মরে যাব মানে? ছায়াটা ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, তোর একমাত্র বোন মারা গেল, তুই কিছুই করতে পারলি না। আসলে তোরা মানুষ অনেক দুর্বল। আমাদেরকে দেখ, 1000 বছর ধরে বেঁচে আছি, আমাদের কোনো মৃত্যু নেই।
আমি একটু হেসে বললাম, হাজার বছর ধরে বেঁচে থেকে কি ছেড়েছিস? যেই উদ্দেশ্য তোকে পাঠানো হয়েছিল সেটাই তো ভুলে গেছিস। এটা শুনে ছায়াটা চিৎকার করে বলল, তুই সামান্য মানুষ হয়ে আমাকে অপমান করছিস? তোকেও তোর বোনের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। চাঁদের পরি তো নেই, তোকে কে বাঁচাবে এখন? এই বলে কালো ছায়াটা আস্তে আস্তে একটা অবয়ব রূপ নিল। ভয়ঙ্কর এক চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, অদ্ভুত শব্দ করে। আমি কি করব না করব বুঝে ওঠার আগেই কোথা থেকে যেন জুজু লাফিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং রাগান্বিত হয়ে পিঠ উঁচু করে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। হয়তো জুজুর ভাষায় ও বলছে, খবরদার, আইদের দিকে এক পাও এগুবি না। এটা দেখে কালো অবয়বটা ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এই থেকে বোঝা গেল রাক্ষসটা বিড়াল ভয় পায়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, খেয়াল করলাম জুজুর মাথা ফেটে সেখানে রক্ত শুকিয়ে আছে। আমার মনে পড়লো পাথর মেরেছিলাম ওর দিকে। জুজু অনেক দুর্বল, আমার চোখে পানি টলমল করছে। জুজু মুখে করে নিয়ে আসা খাবারের প্যাকেটটা ভয়ে ভয়ে আমার সামনে এনে রাখলো। ও ভাবছে আমি ওকে মারবো, কিন্তু আমি এবার ওর সহ্য করতে পারলাম না। কান্না করে জুজুকে কোলে নিয়ে বললাম, আমাকে মাফ করে দে। আমার ভেন্ডির মৃত্যুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোকে আঘাত করছি আমি। আয়, তোর কিনা আহত শরীর নিয়েও আমার বিপদে ঝাঁপিয়ে পড়লি, আমার জন্য খাবার নিয়ে আসলি। আমাকে মাফ করে দে জুজু। জুজু খুশি হয়ে আমার গালটা চাটতে লাগলো। বুঝলাম ওর মনে আমার জন্য একটুও রাগ নেই। কত সহজেই ও সব ভুলে আমাকে মাফ করে দিল। আমরা মানুষরা কেন এটা পারি না? আমরা রাগ পুষে রেখে ভেতর থেকে ধ্বংস হয়ে যাই। আমরা সহজে কাউকে ক্ষমা করতে পারি না। আমি নিজের গেঞ্জি খুলে সেটা ভিজিয়ে জুজুর মাথার রক্তগুলো পরিষ্কার করে দিয়ে সেখানে একটা কাপড় বেঁধে দিলাম। তারপর জুজুর সামনে খাবার দিলে সে শুকে আবার মুখ ফিরিয়ে নিল। আমি বুঝতে পারলাম, তাই খাবার থেকে কিছুটা আমি খেলাম। তারপর জুজুর সামনে দিলে সেও খেয়ে নিল। খাওয়া শেষ বললাম, জুজু তুই এখানে অপেক্ষা কর, আমাকে আমার শৈশবে ফিরে যেতে হবে। কি হয়েছিল সেদিন সেটা দেখতে হবে। এই বলে কথার কফিনের কাছে গিয়ে সেটা হালকা ফাঁকা করতেই সেদিনের মতো রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো। একটা প্রজাপতি এসে আমার হাতের বসতে আমি অন্য এক জগতে চলে গেলাম। ছোট্ট সোহানাকে কোলে নিয়ে বাবা গিয়ে মায়ের নিথর দেহটার পাশে বসে পড়লো। বাবা অনেক কান্না করছিল। সে নার্স এসেছিল সোহানাকে পৃথিবীতে আনতে। সে এসে বাবার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। আমি দূরে দাঁড়িয়ে এগুলো দেখে আর সহ্য করতে পারছিলাম না। ছোট্ট সোহানাকে দেখে আমার বুক ফেটে কান্না আসছিল। ছোট্ট আমি মায়ের মাথার কাছে বসে আছি। তখনও আমি বুঝি না মৃত্যু কাকে বলে। বাবাকে কাঁদতে দেখে আমিও কাঁদছিলাম, তবে এটা তখন বুঝতাম না আমার মা আর কখনো ফিরে আসবে না। বাবা সেই নার্সকে বলল, আপা আপনার কাছে একটা অনুরোধ, এই মৃত্যুর কথা আপনি কাউকে জানাবেন না। কেউ যাতে না জানে আইদের মা মারা গিয়েছে। নার্স একটু অবাক হয়ে বলল, কেন ভাইজান, মৃত্যুর খবর না জানালে ভাবিকে দাফন কাফন কিভাবে করবেন? বাবা বলল, সেটা আমি বুঝে নেব আপা, আপনার কাছে অনুরোধ, এটা কাউকে বলবেন না। নার্স বলল, ঠিক আছে ভাইজান, আপনি কাউকে বলবো না। এখন তাহলে আমি যাই। এই বলে নার্স চলে গেল। বাবা সোহানাকে মায়ের মৃতদেহের পাশে শুইয়ে ছোট্ট আয়াতকে বলল, বোনের খেয়াল রেখো বাবা, আমি এই যাব এই আসবো। বাবা তাড়াতাড়ি করে অন্য একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি যেহেতু একটা আলোয় নেই, তাই আমি খুব সহজেই বাবাকে ফলো করে সেই রুমে গেলাম। দরজা ভেদ করে দেখলাম বাবা যাকে কোনো টেলিফোন করছে। রিসিভ হলে ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ বলল, হ্যালো কে? বাবা বলল, আমি। বাবার কণ্ঠ শুনে ওপাশ থেকে সে বলল, ও দুলাভাই, কি হয়েছে? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? বাবা বলল, পার্সি, একটা অঘটন ঘটে গিয়েছে। ওপাশ থেকে পার্সিয়া বলল, কি হয়েছে আমাকে খুলে বলেন। বাবা বলল, তোমার বোনটা তো আর নেই, চাঁদের পরীকে জন্ম দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এটা শুনে ওপাশ থেকে পার্সিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আমি এখনই আসছি। বাবা টেলিফোন রেখে আবার তাড়াতাড়ি করে সেখানে গেল যেখানে মায়ের মৃতদেহ আছে। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। চাঁদের পরী জন্ম নিয়েছে মানে? বাবা কার কথা বললো? চাঁদের পরী তো কথা। আমি কি ঠিক শুনছি নাকি ভুল শুনছি? এদিকে আমরা দেখতে পাই কথা সেই বৃদ্ধ লোকের সাথে ফুল বাগানে বসে আছে। তারা একটা আয়নার মাঝে দেখছিল আরিত কি করছে। কথা বলল, দাদু, আরিত খুব শীঘ্রই সত্যটা জানতে পারবো, সত্যের খুব কাছে। বৃদ্ধ বলল, এই দিনটার জন্যই তো এত অপেক্ষা, কিন্তু আরিত সত্যটা জানার পর হয়তো অনেক ভেঙে পড়বে। কথা বলল, আমারও তো সেটাই ভয়। আরিত যখন জানতে পারবে সোহানা তার আপন বোন না, তখন ও কিভাবে সেটা সহ্য করবে। আমি তাড়াতাড়ি করে আবার মায়ের মৃতদেহের দিকে গেলাম। বাবা ছোট্ট সোহানাকে কোলে নিয়ে ওর শরীরে কিছু একটা খুঁজছে। বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। আমি জানি আমার কথা কেউ শুনবে না। বাবা আমাকে কেউ দেখতেও পারছে না, তবুও চিৎকার করে বললাম, বাবা কি হয়েছে? সোহানাকে নিয়ে এমন করছো কেন? চাঁদের পরি তো সোহানা না, কি করছো তুমি? তখনই আমাকে ভেদ করে পেছন থেকে একটা মহিলা এসে বলল, দুলা ভাই, এসব কিভাবে হলো? বাবা সোহানাকে বিছানায় রেখে ওই মহিলার গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল, পার্সিয়া, তোকে বারবার জিজ্ঞেস করেছিলাম এটা করলে আইদের মায়ের কোনো ক্ষতি হবে কিনা, তুই বলেছিলি কিচ্ছু হবে না।
তোর সাথে ওই তান্ত্রিকের বাচ্চাও বলেছিল কোনো ক্ষতি হবে না, তাহলে এখন ও মারা গেল কিভাবে? মহিলাটা একদম আমার মায়ের মতো দেখতে। তার মানে এটাই সেই মায়ের যমজ বোন পার্সিয়া। কিন্তু সে কি এমন করেছে যে বাবা তার উপর রাগান্বিত? পার্সিয়া কোন রকম বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলল, বিশ্বাস করেন দুলাভাই, এমনটা হওয়ার কথা ছিল না। আমি নিজেও বুঝতে পারছি না এটা কিভাবে হলো। তান্ত্রিকও তো বলেছিল কিচ্ছু হবে না। পারসিয়া কান্না করতে করতে আমার মায়ের মরদেহের পাশে বসে পড়লো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। ছোট্ট আমি বাবাকে রাগান্বিত দেখে ভয়ে রুমের এক কোণে বসে আছি। আমি বুঝতে পারছিলাম না পারসি আন্টি কেন কান্না করছে, বাবা কেন রাগান্বিত। পারসি আন্টি সোহানাকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, চিহ্নটা কি পেয়েছেন? বাবা শান্ত হয়ে বলল, না, কোথাও চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই বাচ্চার শরীরে। এটা শুনে পারসি আন্টি অনেক চিন্তিত হয়ে গেল। তারপর নিজেই কিছু একটা খুঁজতে লাগলো সোহানার শরীর উল্টে পাল্টে। আমি চিৎকার করে বললাম, সোহানা ব্যথা হবে, ওর সাথে এমন করছেন কেন? কি খুঁজছেন ওর শরীরে? কিন্তু আমার কথা তো কারো কান অব্দি পৌঁছায় না। হঠাৎ পার্সি আন্টির মুখে হাসি ফুটলো, খুশি হয়ে বললো, দুলাভাই পেয়েছি সেটা। বাবা তাড়াতাড়ি বলল, কোথায়? পার্সি আন্টি সোহানাকে উল্টে ওর পায়ের তলায় একটা চিহ্ন দেখালো বাবাকে। আমিও দেখলাম চিহ্নটা দেখতে চাঁদের মতো। আমি অবাক হয়ে গেলাম, তার মানে কি সোহানা চাঁদের পরী? কিন্তু আমার ভুল ভেঙে গেল তখন যখন বাবা বললো, তাহলে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও এখন, তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমি তো তোমাকে কখনো ক্ষমা করব না। পার্সি আন্টি বলল, দুলা ভাই, আমি এখন থেকে এখানেই থাকবো। আমার বোনের মৃত্যু হয়েছে সেটা কেউ জানে না এখনো। আমি আমার বোনের জায়গা নিয়ে থাকবো। আইদ এখন অনেক ছোট, ওর এখন মা দরকার। আমি আজ থেকে আইদেরও মা, এই বাচ্চারও মা। বাবা বলল, থাকতে পারো, কিন্তু তোমাকে আমি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তোমার স্বামীকে তারা জিন বাবা বন্দি করে রেখেছে তাদের রাজ্যে। সে যেদিন ছাড়া পেয়ে তোমার খোঁজে আসবে সেদিন কি জবাব দিবে তাকে? পার্সি আন্টি বলল, তার সাথে আমার চুক্তি হয়েছিল চাঁদের পরীকে যে কোনো মূল্যে পৃথিবীতে আনতে হবে। আমি বুঝে গিয়েছিলাম চাঁদের পরী যদি আমার পেটে থাকে তাহলে জিন রাজা একের পর এক রাক্ষস পাঠাবে চাঁদের পরীকে নিয়ে যেতে। তাই তো 4 মাসের সময় চাঁদের পরীকে আমার গর্ভ থেকে আমার বোনের গর্ভে দিয়ে দেই জাদুর মাধ্যমে। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানতো না। বাবা বলল, রাজা হয়তো এতক্ষণে জেনে গেছে চাঁদের পরীর জন্ম হয়ে গিয়েছে, সে আসবে ওকে নিয়ে যেতে, তার আগেই ওকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। পার্সি আন্টি বলল, আমি একজনকে খবর দিয়েছি, সে এসে চাঁদের পরীকে তার কাছে নিয়ে যাবে, সেখানেই সে সবচেয়ে নিরাপদ থাকবে। বাবা বলল, নিয়ে যাওয়ার আগে বাচ্চার নাম ঠিক করে দাও, বড় হলে যেন তোমার দেওয়া নামই তার পরিচয় হয়। পার্সি আন্টি বাচ্চাটার কানের কাছে গিয়ে ফিসফিস করে নাম বলল, কথা, কথা, কথা। আমি এবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম। তার মানে এই বাচ্চাটা সোহানা না, এটা কথা, কিন্তু কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না। তখনই আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। আমার মাথার চুলগুলো ধরে টান দিয়ে জোরে চিৎকার করলাম। আমি আমার হুঁশে ফিরে এলাম। জুজু এসে আমার বুকের উপর উঠে ম্যাও ম্যাও করছে। আমি এখনো সবকিছু কেমন যেন ঝাপসা দেখছি, মাথাটা ভো ভো করে ঘুরছে। একটু পর স্বাভাবিক হয়ে আমি কোনো হিসাব মিলাতে পারছিলাম না। কথার জন্ম আমার মায়ের পেট থেকে কিভাবে হলো? পার্সিয়ানটি জাদুর কথা বলছিল, কেন সে এটা করেছিল? তাড়াতাড়ি করে কফিনের দিকে এগিয়ে এগিয়ে কথাকে উঠানোর চেষ্টা করলাম। কথা ওঠো, কথা। আমরা দেখতে পাই কথা এখনো সেই বৃদ্ধ লোকের সাথে বসে আছে। বৃদ্ধ বলল, তাহলে যাও দাদু ভাই, আইদের মনে এখন অনেক প্রশ্ন, তোমাকেই ওর সব প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বলল, কিন্তু আইদ সত্যটা জানার পর কি করবে দাদু? আমাকে কি ভুল বুঝবে? বৃদ্ধ বলল, না, তেমন কিছুই হবে না, তুমি নিশ্চিত মনে ফিরে যাও, আমি দূর থেকে তোমার উপর খেয়াল রাখবো, যেমনটা সেই ছোটবেলায় তোমাকে নিয়ে আসার পর রেখেছি। হঠাৎ কথা জেগে উঠলো কফিনের ভেতর। আমি একটু চমকে গিয়ে পেছনে সরতে গিয়ে পড়ে গেলাম। কথা কফিন থেকে নেমে হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আমি বললাম, তুমি আমাকে এতদিন বলনি কেন এসব কথা? কথা জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, কোন সব কথা? আমি বললাম, দেখো কথা, নাটক করো না, আমি জানি তুমি অনেক কিছু লুকিয়েছো আমার কাছ থেকে। পার্সি আন্টি তোমাকে আমার মায়ের গর্ভে লুকিয়ে রেখেছিল রাক্ষসদের ভয়ে। যেই বাচ্চাটাকে আমি সোহানা ভেবেছিলাম সেটা তুমি ছিলে। কথা হাই তুলে বলল, তাই নাকি? আমি তো জানতাম না এত কিছু। আমি রেগে কথাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ফ্লোরে। তারপর কথার পায়ের তলায় চেক করে দেখলাম সেই চিহ্ন তার কথার পায়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? কথা এবার উঠে একটা জায়গায় গিয়ে বসলো। রাজা যখন একের পর এক রাক্ষস পাঠাচ্ছিল আমাকে মায়ের পেট থেকে নিয়ে যাওয়ার জন্য, তখন মা অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমার বাবা যে একজন জিন রাজকুমার ছিল সেটা তোমার বাবাকে ছাড়া আর কেউ বলেনি। মা তোমার বাবাকে অনেক বিশ্বাস করতো আমার মা, তাই এসব কিছু মা তোমার বাবার সাথে শেয়ার করে। তখন তোমার বাবাই মাকে বুদ্ধি দেয় বাচ্চা অন্য কারো গর্ভে লুকিয়ে রাখতে। মা প্রথমে রাজি না হলেও পরে আমার কথা চিন্তা করে রাজি হয়ে যায়।
তোমার বাবা আমার মাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায়, তাকে সব সমস্যা খুলে বলে এবং এর সমাধান চায়। তখন তান্ত্রিক ধ্যান জ্ঞান করে বলল, বাচ্চা এমন কারো গর্ভে রাখতে হবে যার সাথে তোমার রক্তের সম্পর্কে আছে। আমার মায়ের রক্তের সম্পর্ক তো শুধু তার বোনই আছে। কিন্তু এবার তোমার বাবা এতে রাজি হলো না। তোমার বাবা কিছুতেই তোমার মায়ের গর্ভে আমাকে রাখতে চাইলো না, সে ভয় পাচ্ছিল এতে তোমার মায়ের ক্ষতি হতে পারে। কিন্তু তান্ত্রিক এবং আমার মা তোমার বাবাকে আশ্বাস দিল কোনো ক্ষতি হবে না, বাচ্চা জন্মের পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে থাকবে, এর কোনো প্রভাব তার উপর পড়বে না। অনেক বোঝানোর পর তোমার বাবা রাজি হয়ে যায়। তান্ত্রিকের কথা মতো তোমার বাবা গিয়ে গোপনে তোমার মায়ের ব্যবহৃত একটা জামা আর কিছু চুল নিয়ে আসে। তান্ত্রিক জাদু মন্ত্র করে অবশেষে আমার মায়ের গর্ভ থেকে আমাকে তোমার মায়ের গর্ভে চালান করে দেয়। তোমার মা এ ব্যাপারে কিছুই জানতো না। সকালে ঘুম থেকে উঠেই দেখে তার পেট অনেক বড় হয়ে গেছে, সে প্রচুর ভয় পেয়ে যায়। তোমার বাবাকে তাড়াতাড়ি এটা দেখালে তোমার বাবা বলল, আমরা তো আবার বাবা মা হতে যাচ্ছি। তোমার মা বলল, কিন্তু এক রাতের মাঝে আমার পেট কিভাবে এত বড় হয়ে গেল বুঝতে পারছি না। তোমার বাবা মজা করে বলল, হরলিক্স মনে হয় তোমার পেটেই উৎপন্ন হচ্ছে, তাই বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তোমার মা একটু লজ্জা পেয়ে বলল, ধ্যাৎ কি যে বলো না তুমি, এই বলে চলে গেল। তোমার বাবার মুখটা তখন মলিন হয়ে গেল। সে বারবার ভাবছিল এর ফলে তার স্ত্রীর কোনো ক্ষতি হবে না তো। আর সেটাই হলো, তোমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেল। কথা একদমই সবকিছু বলে চুপ করে বসে রইল। আমি সব শুনে হতভম্ব হয়ে গেলাম। এটাও কি সম্ভব? কথাকে এক গর্ভ থেকে অন্য গর্ভে চালান করা হয়েছে। বাবা আর পার্সি আন্টির উপর অনেক রাগ হতে লাগলো আমার। তারা কেন এটা করতে গেল? কথা এসে বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করছো, আমার জন্য তোমার মা মারা গিয়েছে সেদিন। তুমি যেভাবে আমাকে প্রায়শ্চিত্ত করতে বলো আমি সেভাবেই করব। আমি কিছু না বলে জুজুকে কোলে নিয়ে চাঁদের পরি থেকে বের হয়ে গেলাম। কথা আমার পিছু পিছু আসতে লাগলো। তবে কি মনে করে যেন আমার কথাকে চাঁদের পরীর ভেতর প্রবেশ করলো। আমরা দেখতে পাই কথা বাড়িতে থাকা দুই রাক্ষস এবং সেই দুই চোরের আত্মাকে ডাক দিল। তারা প্রথমে কোনো সাড়া দিল না। কথা আবার ডাক দিল তাদের, আমি জানি তোমরা আশেপাশেই আছো, বের হয়ে আসো বলছি, কিছু কথা বলবো। এটা শুনে তারা কথার সামনে দৃশ্যমান হলো। কথা বলল, তোমরা আজ থেকে মুক্ত, যেখানে খুশি যেতে পারো, কিন্তু যদি আবার কোনো খারাপ কাজে নিজেদের শক্তি ব্যবহার করো তাহলে আমাকে আবার দেখতে পাবে। রাক্ষস দুইজন কথার সামনে হাঁটু গেড়ে বসে বলল, সত্যি আমরা মুক্ত, আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে পারি? কথা বলল, হ্যাঁ, তোমরা ফিরে যেতে পারো, আমিও খুব শীঘ্রই আসছি তোমাদের রাজ্যে নিজের বাবাকে ছাড়িয়ে নিতে। রাজাকে গিয়ে এটা জানিয়ে দিও। এই বলে কথা সেখান থেকে বের হয়ে গেল আইদের পেছনে। আমি জুজুকে নিয়ে আনমনে হাঁটছি। কথা পেছন থেকে ডেকে বলল, আইদ, আমার কি দোষ বলো? আমি তো আর বলিনি তোমার মাকে মেরে ফেলার জন্য, ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমি বললাম, হয়েছে তো, এখন আমার কাছে তুমি কি চাও? চলে যাও এখান থেকে, আমাকে আমার মতো ছেড়ে দাও। কথা বলল, আমাকে কি চন্দ্রগ্রহণের আগে বাঁচাবে না? এবার আমি থেমে গেলাম। কথার কাছে গিয়ে দেখলাম ওর চেহারা এক রাশ হতাশা। কথা আমার বুকের ডান পাশে হাত দিয়ে বলল, তোমার এই হৃদয় স্পন্দন হতে চাই, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? আমি কি বলবো বুঝতে পারছি না। আমিও কথার গালে হাত দিয়ে বললাম, কি করতে হবে আমাকে? কথা হাসি দিয়ে বলল, আমাকে বিয়ে। আমি অবাক হয়ে কিছু বলতে যাব তার আগে আমার মাথার অন্য একটা চিন্তা ভর করে বসলো। সেদিন কথার জন্মের সময় যদি মা মারা যায় তাহলে সোহানা কিভাবে আসলো? কথা আমার চেহারার ভঙ্গি দেখেই বুঝে ফেললো আমি কি চিন্তা করছি। কথা আমার হাত ধরে বলল, সোহানা তোমার আপন বোন ছিল না আইত। আমি যেন আকাশ থেকে পড়লাম। কথা এটা কি বললো? সোহানা আমার আপন বোন না মানে? আমি বললাম, কথা তোমার মাথা ঠিক আছে? কি বলছো সেটা তুমি জানো? কথা বলল, আমি জানি কি বলছি, আর এটা সবচেয়ে বড় সত্য, সোহানা তোমার আপন বোন না। এই বলে সোহানা আমার মাথায় চাপ দিয়ে ধরলো। কিছু বুঝে ওঠার আগে আমার শরীরে বৈদ্যুতিক শকের মতো ঝটকা মারলো। আমি চলে গেলাম অন্য এক জগতে। মা ছোট্ট আমাকে কিছু একটা লেখা শেখাচ্ছে হাতে ধরে। আমি কান্না করছিলাম, বাবা কখন আসবে? মা বলছিল এসে যাবে, তুমি এটা লেখো, তোমার বাবা এসে দেখলে অনেক খুশি হবে। আমি দূর থেকে একটু কাছে গিয়ে দেখলাম ছোট্ট আমাকে মা বাবা শব্দটা লিখতে শেখাচ্ছে। আমি মায়ের সাথে হাত ঘুরিয়ে সেটা লিখেও ফেললাম। কিছুক্ষণ পর বাবা আসলো বাইরে থেকে। ছোট্ট আমি বাবা লেখাটা কাগজে নিয়ে বাবার দিকে দৌড়ে গেলাম। বাবা কাগজটা দেখে অনেক খুশি হয়ে ছোট্ট আমিকে কোলে নিয়ে চুমু খেলো। তারপর একটা চকলেট হাতে দিয়ে বলল, বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করো, যাও। ছোট্ট আমি খুশি মনে দৌড়ে চলে গেলাম বাইরে। তখন মা এগিয়ে এসে বাবার দিকে এসে বলল, কি ব্যাপার দুলাভাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে এটা আমার মা না, এটা পার্সি আন্টি, একই রকম দেখতে। হাওয়াতে আমি বুঝতে পারিনি। বাবা বলল, পার্সিয়া আমার বোনের আত্মা যেভাবে আমাদেরকে টর্চার করা শুরু করেছে তাতে মনে হয় না আমরা বেশি দিন বাঁচবো।
গতকাল রাতে সে আমাকে ওয়াশরুমের আয়নার মাঝে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। অনেক কষ্টে আমি নিজেকে ছাড়িয়েছি। পার্সিয়া আন্টিও ভয়ে ভয়ে চেহারায় বলল, দুলাভাই আমাকে অনেকভাবে ভয় দেখাচ্ছে। সকালে নাস্তার টেবিলে আমি খাবার দেখি না, সব দেখি ময়লা আবর্জনা। রান্নার সময় গরম হাঁড়ি পাতিল চুলা থেকে আমার দিকে ছুঁড়ে মারে অদৃশ্য কেউ। আমি বুঝতে পারি এটা আমার বোনের আত্মা। আমরা তো ওর সাথে অন্যায় করেছি, তাই ও আমাদেরকে ছাড়বে না। বাবা বলল, কথা ভালো আছে তো? ওর খোঁজ নিয়েছো? পার্সি আন্টি বলল, হ্যাঁ কথা ঠিক আছে। আমার স্বামীর খুব কাছের একজন বুজুর্গ জিন সে। তার কাছে এই কথা সবচেয়ে নিরাপদ। সে কথাকে রক্ষা করবে যে কোনো মূল্যে। বাবা বলল, তাহলে কথাকে নিয়ে আমার নিশ্চিন্ত। এখন তোমার বোনের আত্মা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আমরা তো এটা ইচ্ছে করে করিনি। এটা একটা দুর্ঘটনা ছিল। তখনই ঘরের আসবাবপত্রগুলো প্রচন্ড রকম কাঁপতে লাগলো। দেয়ালে থাকা ছবির ফ্রেমগুলো ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। পার্সিয়াটি সিলিং এ থাকা ফ্যানের নিচে দাঁড়িয়ে ছিল। উপর থেকে ফ্যানটা ধপাস করে ছিঁড়ে পার্সি আন্টির মাথায় পড়তে নিলে বাবা দৌড়ে গিয়ে আন্টিকে দূরে পড়ে গেল। তারপর চিৎকার করে, বন্ধ করো এসব। আমরা তোমার মৃত্যুর জন্য দায়ী না। ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমরা নিজেরাও অনেক কষ্ট পেয়েছি তোমার মৃত্যুতে। এতে করে অদৃশ্য কেউ একজন গড়গড় করে শব্দ করে বলল, আমি কাউকে ছাড়বো না। যারা আমার সন্তান থেকে আমাকে আলাদা করেছে তাদেরকে আমি মেরে ফেলবো। বাবা আর পার্সিয়ানটি ভয়ে কোনরকমে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি এখনো সেখানে দাঁড়িয়ে এসব দেখে যাচ্ছিলাম। আমার মা মৃত্যুর পর তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। যদিও আমার কথা কেউ শুনবে না, তবুও কান্না জড়িত কণ্ঠে ডাক দিলাম, মা। মা, কণ্ঠে ডাক দিলাম, মা। পেছন থেকে আমার কাঁধে কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমি চমকে গিয়ে পিছনে থেকে দেখলাম মা একটা সাদা আলোর মতো অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি আমাকে দেখতে পাচ্ছ? মা আমার গালে হাত দিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার সেই ছোট্ট আইত এখন কত বড় হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও মা। আমি সারা জীবন তোমাকে ভুল বুঝে এসেছি, কখনো সত্যিটা জানার চেষ্টাও করিনি। আমি তোমাকে সারা জীবন ঘৃণা করেই স্মরণ করেছি। আমি বুঝতে পারিনি, জানতেও পারিনি। মা আমাকে শান্ত করে বলল, আমি জানি তুমি কিভাবে জীবনের এই পর্যন্ত পার করে এসেছো। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে থাকতে পারিনি। ওরা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, তাই আমি ওদেরকে মারার জন্যই ফিরে এসেছি। আমি খুব শান্ত গলায় বললাম, মা তুমিও ফিরে যাও। তুমি যদি আজকে ওদেরকে মেরে ফেলো তাহলে ভবিষ্যতে অনেক বড় একটা পরিবর্তন এসে যাবে। সোহানা কিভাবে এলো সেটা আমি কখনো জানতে পারবো না। এটা শুনে মা প্রচন্ড রাগান্বিত হয়ে বলল, ভবিষ্যতে সবকিছু পরিবর্তন হয়ে গেলেও আমি ওদেরকে ছাড়বো না। তুই আমাকে বাধা দিলে আমি তোকেও মেরে ফেলবো। এই বলে মা আমার মাথা অনেক জোরে চেপে ধরলো। আমি ব্যথায় কাতরাতে লাগলাম। আমার মস্তিষ্ক দুমড়ে মুচকে যাচ্ছে। আমি আমার পুরো শরীর শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। আমি ফিরে এলাম বর্তমানে। কথা আমার মাথা থেকে হাত সরিয়ে আমাকে ধরে নিয়ে একটা জায়গায় বসিয়ে শান্ত করলো। আমি স্বাভাবিক হয়ে কথাকে জিজ্ঞেস করলাম, তার মানে মা ফিরে এসেছিল তার মৃত্যুর বদলা নিতে? কথা বলল, হ্যাঁ, তোমার মায়ের আত্মার হাত থেকে বাঁচতে আমার মা আর তোমার বাবা আবার সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল। কিন্তু তান্ত্রিক তাদেরকে এমন একটা সমাধান দেয় যা শুনে তারা দুজনেই অপ্রস্তুত হয়ে গিয়েছিল। আমি কৌতূহল নিয়ে বললাম, কি সমাধান দিয়েছিল? তান্ত্রিক বলেছিল, তোমার মায়ের আত্মা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ খোলা আছে, সেটা হলো শারীরিক মিলন। মানে তোমার বাবা আর আমার মায়ের শারীরিক মিলন হলেই আত্মা তার উদ্দেশ্য ভুলে তার জগতে ফিরে যাবে। আমি অবাক হয়ে বললাম, কি বলছে এসব? এটা কেমন সমাধান ছিল? বাবা নিশ্চয়ই এটা করতে রাজি হয়নি। কথা বললো, শুধু তোমার বাবা না, আমার মাও এটা করতে রাজি হয়নি। তারা তান্ত্রিকের উপর রাগ করে সেখান থেকে চলে আসে। পথে তারা দুজন একে অপরের দিকে তাকাতে পারছে না লজ্জায়। তারপর বাড়িতে এসে সেদিন রাতে ঘটলো এক ভয়ানক ঘটনা। তোমার মায়ের আত্মা সবচেয়ে ভয়ঙ্কর রূপে আক্রমণ করে তাদের দুজনের উপর। তোমার বাবা ছোট্ট তোমাকে নিয়ে রাতে ঘুমিয়েছিল, আমার মা ছিল অন্য রুমে। হঠাৎ তোমার বাবার দরজায় কেউ জোরে জোরে টোকা মারলো। তোমার মা বাবার ঘুম ভেঙে গেল। যখনই খাট থেকে নেমে দরজা খুলতে যাবে তখনই খেয়াল করলো খাট ফ্লোরে নেই, বরং হাওয়ায় ভাসছে। এতে সে প্রচুর ভয় পেয়ে গেল। তোমার বাবা চিৎকার করে বলল, আই ভয় পাবে, এগুলো বন্ধ করো দয়া করে। তখনই খাট উপর থেকে ধপাস করে নিচে পড়ে গেল। তোমার বাবা তাড়াতাড়ি ছোট্ট আইত্রিক কোলে নিয়ে দরজা খুলে বাইরে গিয়ে দেখলো ডাইনিং টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে। তোমার বাবা ভাবলো এটা পার্সিয়া, মানে আমার মা। তাই ডাক দিল। পার্সিয়া ওপাশ থেকে কোনো জবাব না এলে বলল, তাই সেদিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে তার কাঁধে হাত রাখতেই যখন পেছনের থেকে আমার মা বলল, দুলাভাই এত রাতে বাইরে কি করছেন, ঘুমাননি? তোমার বাবা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে পার্সিয়া দাঁড়িয়ে আছে। তাহলে সামনে কে? সাথে সাথে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ আমার মা, মানে পার্সিয়ার রুমের দরজা ভেতর থেকে বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো, দুলাভাই কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, দরজা খুলেন।
তোমার বাবা আবার চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে থেকে পার্সিয়াও নেই। তোমার বাবা ভয়ে তাড়াতাড়ি তোমাকে একটা রুমে শুইয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, কারণ সে জানতো ওই আত্মা ছোট আইদের কোনো ক্ষতি করবে না, সে এসেছে তাদের দুজনকেই মারতে। তোমাকে শুইয়ে তোমার বাবা গেল আমার মায়ের রুমে, দরজা খুলতেই আমার মা ভয়ে তোমার বাবাকে জড়িয়ে ধরে। এতে করে তোমার মায়ের আত্মা আরো বেশি রাগান্বিত হয়ে যায়। ঘরের বিভিন্ন জিনিস আপনা আপনি ছুঁড়ে আসতে লাগলো তাদের দিকে। এবার তারা দুজন সিদ্ধান্ত নিল তান্ত্রিকের বলা কথা মেনে নিবে। যদিও মনের মাঝে সংকোচ কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করে নেয়। যা করলে ওই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে। এই পর্যন্ত বলে কথা থেমে গেল, নিচের দিকে মাথা দিয়ে কান্না করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে গেলাম এসব শুনে। আমার অতীতে এত কিছু ঘটে গেছে আমি নিজেও জানি না। কথা সত্য এতদিন চাপা পড়েছিল। আমি কথাকে জিজ্ঞেস করলাম, তার মানে সোহানা আমার সৎ বোন আর সোহানা তোমার মায়ের পেটের বোন? কথা চোখের পানি মুছে বলল, হ্যাঁ। ওই ঘটনার ঠিক 9 মাস পর সোহানার জন্ম হয়, আর তুমি তখন এত কিছু বোঝো না। সোহানা তোমার বোন হয়েই বড় হতে থাকে। আমার চোখে পানি টলমল করেছে। আমি চিৎকার করে বললাম, আমি এসব বিশ্বাস করি না। সোহান আমার বোন মানে আমার বোন, ভুলেও আর আমার সামনে এসব কথা বলবে না। কথা বললো, আইত আমি জানি তুমি এটা মানতে পারবে না, কিন্তু এটাই সত্যি। সোহানা যখন 5 বছর বয়স তখন আমার বাবা মানে জিন রাজকুমার এসব কিছু জেনে যায় কায়েতখানায় বসে। তখন সে অনেক ভেঙে পড়ে। সে আমার মাকে মেরে ফেলার প্রতিজ্ঞা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। বাবা তো আর জানতো না, মা বাধ্য হয়ে এটা করেছে। বাবা কায়দাখানা থেকে একদিনের জন্য ছাড়া পায় এই শর্তে যে সে তার মানব স্ত্রীকে মেরে ফেলবে। বাবা তো এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই বাবা রাজি হয়ে যায় এই শর্তে। বাবা মুক্ত হয়ে ক্রোধে ছুটে যায় মাকে মারার জন্য, আর সেদিন মায়ের কোনো কথা না শুনে বাবা নৃশংসভাবে আমার মাকে মেরে ফেলে। তোমার বাবা বাধা দিতে আসলো, তাকেও মেরে ফেলে। তুমি আর সোহানা বাইরে খেলা করেছিলে, তাই তোমরা সেদিন বেঁচে গিয়েছো। আমার মাকে মেরে তার লাশ নিয়ে জিন রাজ্যে ফিরে যায়। লাশ তার বাবা মানে জিন রাজার সামনে রেখে বলেছে, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। রাজা রাজা খুশি হয়ে বাবাকে মুক্তি দিতে চাইলে বাবা শর্ত রাখে, চাঁদের পরী মানে তার মেয়েকে খোঁজা বন্ধ করতে হবে রাজাকে। চাঁদের পরীকে চিরতরে মুক্তি দিতে হবে। কিন্তু রাজা এতে প্রচন্ড ক্ষেপে যায়, কারণ রাজা কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল চাঁদের পরীকে মারার জন্য। তাই রাজা আমার বাবার শর্ত মেনে না নিয়ে বাবাকে আবার বন্দি করে দেয়। আর এদিকে তোমার কাকারা খুঁজে পায় তাদের ভাইয়ের মৃতদেহ ঘরের ভেতর। যেহেতু আমার মা মানে তোমার কাকারা জানতো না এটা তোমার মায়ের যমজ বোন, তাই তারা তাকেই তোমার মা ভাবতো। তোমার বাবার মৃতদেহ দেখে ভয় পেয়ে তারা তোমার মায়ের কোনো খোঁজ না পেয়ে অপবাদ ছড়িয়ে দিল তোমার মা তোমার বাবাকে মেরে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। তার পরের ঘটনা তো তুমি জানোই। আমি চুপচাপ দাঁড়িয়ে এগুলো শুনছিলাম। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমি রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলাম, তুমি তো এসব হওয়ার সময় সেখানে ছিলে না, তাহলে তুমি এত কিছু কিভাবে জানো? কথা একটু হেসে বলল, আইত আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ না। আমার মাঝে এমন কিছু আছে তা তোমার মাঝে নেই। আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় বিচরণ করতে পারি। জিন রাজা এই জন্যই আমাকে হুমকি মনে করে, আমাকে মারার জন্য উত পেতে বসে আছে। এই বলে কথা আপন মনে হাঁটতে চলে যেতে লাগলো। আমি এখনো সেখানে ঠায় হয়ে দাঁড়িয়ে আছি। এগুলো জানার পর ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই। সোহানা আমার আপন বোন না হলেও ও আমার কলিজা। ওর জন্য আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতেও থাকবে। সোহানা এসব জানার আগে চলে গিয়েছে, ভালো হয়েছে। এসব শুনলেও নিজেকে শান্ত রাখতে পারতো না। ও পাগল হয়ে যেত। উপরওয়ালা আমাদের কাছ থেকে যখন অনেক প্রিয় কিছু কেড়ে নেয় তখন আপাত মাস্টকে সেটা খারাপ মনে হলেই পরে গিয়ে বুঝতে পারি ওনার সিদ্ধান্ত কখনো ভুল ছিল না, আর কখনো ভুল হবেও না। তাই সৃষ্টিকর্তার সিদ্ধান্তে কখনো ভুল ধরতে নেই। আমি দৌড়ে গেলাম কথার কাছে, কথার পাশাপাশি হাঁটছি। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আমি বললাম, এখন কি করবে, কোথায় যাচ্ছ? কথা বলল, বাবাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। তুমি তোমার রাস্তায় যেতে পারো, আমি আর কখনো তোমাকে বিরক্ত করবো না। আমি বললাম, আমি চাই। কথা বললো, কি চাও? আমি বললাম, বিরক্ত হতে। কথা একটু হেসে বললো, তাহলে অপেক্ষা করো আমার জন্য, আমি বাবাকে নিয়েই ফিরবো। আমি কথাকে জিজ্ঞেস করলাম, কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? কথা আমার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, অপেক্ষার কোনো নির্দিষ্ট সময় হয় না আইত। এমনও হতে পারে সারা জীবন অপেক্ষা করতে হবে আমার জন্য। আমি বললাম, সারা জীবন অপেক্ষা করব আমি তোমার জন্য? হয়তো একদিন অপেক্ষাও আমার উপর বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমি বিরক্ত হব না। যাও তুমি এবং তোমার বাবাকে নিয়ে ফিরে আসো। কথা অশ্রুসিক্ত চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কথা তো জানে না সে আর কখনো ফিরে আসবে না।
কথা জুজুকে কোলে নিয়ে আদর করে বলল, আয় ঈদের খেয়াল রেখো জুজু। জুজুও চোখের পানি, কারণ জুজু জানে কথা আর ফিরে আসবে না। প্রাণীরা মানুষের চোখ দেখে না বুঝতে পারে, আর আমরা নিজস্ব সর্বস্ব দিয়ে কাউকে ভালোবাসলেও মানুষের মন পাই না। কথা বলল, আমি যেদিন ফিরে আসবো সেদিন আকাশের চাঁদটা সম্পূর্ণ লাল রং ধারণ করবে, পাখিরা গান গাইবে, দূর আকাশ থেকে তারা খসে পড়বে, হঠাৎ কোনো সংকেত ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাবে। আইদ বলল, আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। কথা মিষ্টি করে হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে গেল ধোঁয়ার মতো রোশনি ছড়িয়ে। আমি তাকিয়ে রইলাম কথার চলে যাওয়ার দিকে। আমি জানি কথার সাথে আমার মিল সম্ভব না, কারণ কোনো না কোনো ভাবে কথা আমার বোনের পর্যায়ে পড়ে। আমাদের বাবা মায়ের ভুলের জন্য আজ আমরা এমন পরিস্থিতি এসে পড়েছি। জুজুর মাথায় হাত বুলাতে গিয়ে দেখলাম ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে জুজুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। কথা জিন রাজ্যে পৌঁছানোর সাথে সাথে রাজার প্রহরীরা তাকে বন্দী বানিয়ে ফেললো। প্রহরীরা কথাকে নিয়ে গেল রাজ দরবারে রাজার কাছে। রাজা কথাকে দেখে বলল, স্বাগতম চাঁদের পরী, অবশেষে তাহলে ধরা পড়লে। অনেক হয়রানি করেছো আমাকে। কথা একটু হেসে বলল, আমি যদি নিজ থেকে ধরা না দিতাম তাহলে আপনারা এসব চেলাপেলার বাপের ক্ষমতা ছিল না আমাকে খুঁজে বের করার। রাজা রেগে গিয়ে বলল, ভুলে যাস না তুই এখন রাজার সামনে দাঁড়িয়ে আছিস। আমি চাইলে তোকে টুকরো টুকরো করে রাক্ষসদের খাইয়ে দিতে পারি। কথা বলল, এতদিন যেহেতু পারেননি এখনো পারবেন না, আর আমি এখানে নিজে থেকে এসেছি, কেউ সেটা জানতে চাইবেন না। রাজা হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল, আমার নাতনি তার বাবাকে ছাড়িয়ে নিতে এসেছে, সেটা আমি আবার কিভাবে না জানি। কথা বলল, তাহলে ছেড়ে দেন আমার বাবাকে, বিনিময়ে আপনি যা চাইবেন তাই হবে। আমি কোনো প্রতিরোধ করতে যেখানে আসিনি, আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করতে এসেছি। রাজা বলল, তুই এটা অবশ্যই জানোস আমি কি চাই। এই চন্দ্রগ্রহণের আগে যদি তোকে মারতে না পারি তাহলে জিন রাজ্যের অর্ধেক প্রাণ ঝরে পড়বে তোর পায়ের তলায় থাকা ওই চাঁদের চিহ্নের প্রভাবে। আর আমি রাজি হয়ে এটা কখনো হতে দিতে পারি না। কথা বলল, আমি জানি সেটা, আর আমিও চাই না আমার জন্য এতগুলো প্রাণ ঝরে যাক। তাই আমি নিজেকে আপনার কাছে ধরা দিয়েছি। মারার আগে আমাকে আমার বাবার সঙ্গে একবার দেখা করার সুযোগ দিন। রাজা কথার এই আবদার পূরণ করলেন। রাজা বুঝতে পারলেন কথার মন অনেক পরিষ্কার। কথা নিজের জীবনের ব্যাপারে চিন্তা না করে সেখানে চলে এসেছে অর্ধেক জিন জাতিকে বাঁচানোর জন্য। নিমিষেই কথার প্রতি রাজার সব রাগ এবং ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। রাজা এই প্রথম তার নাতনিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তোর বাবার একটা ভুলের জন্য আজকে না চাইতেও তোকে মারতে হবে। আমি বারবার নিষেধ করেছিলাম মানব মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্কে না জড়াতে, এতে করে আমাদের রাজ্য অনেক ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শোনেনি সেদিন, তাই বাধ্য হয়েই তাকে বন্দি বানিয়ে নিয়েছিলাম। কিন্তু হতচ্ছাড়া তার কাজ আগেই করে দিয়েছে। আমি খবর পাই সেই মানব মেয়ে গর্ভবতী। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হলো, যেহেতু আমার ছেলের শরীরে রাজবংশের রক্ত, তাই সে যদি কোনো মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাহলে তার সন্তান চাঁদের চিহ্ন নিয়ে জন্ম নিবে, সে হবে চাঁদের পরী। আর সেই চাঁদের পরী যদি কোনোভাবে চন্দ্রগ্রহণ পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে অর্ধেক জিন নিজেদের প্রাণ হারাবে তার প্রভাবে। কথা বলল, হ্যাঁ রাজা, সেটা আমি জানি, আর অনেক ভেবেচিন্তে আমি এখানে এসেছি। আমিও চাই না আমার জন্য জিন রাজ্যের এত বড় ক্ষতি হয়ে যায়। রাজা বলল, আমাকে তুই রাজা ডাকিস না, দাদু বলে ডাক। আগামীকাল চন্দ্রগ্রহণ মনে আছে তো? তোর হাতে আজকের আত্মাই আছে, যা নিজের বাবার সাথে দেখা কর। এই বলে রাজা প্রহরীদের ইশারা দিল। প্রহরীরা কথাকে নিয়ে তার বাবার কাছে গেল। এদিকে আমরা দেখতে পাই আইদ জুজুকে নিয়ে হাসপাতালে গিয়েছে। ডাক্তার জুজুর পরীক্ষা নিরীক্ষা করে ভারাক্রান্ত মনে আইদকে বলল, পশু পাখির মাঝে একটা রোগ আছে যার নাম হিমোকোলন। এই রোগটা তখনই দেখা দেয় যখন কোনো কারণে পশু পাখি একটানা কয়েকদিন নির্ঘুম থাকে। জুজু কয়েকদিন যাবৎ ১ সেকেন্ডের জন্যও ঘুমায়নি কোনো এক কারণে। হয়তো ও কাউকে খুব মিস করে, যার জন্য কান্না করে। তার স্মৃতি জুজুকে ঘুমোতে দেয়নি। আর তাই জুজুর মাঝেও হিমোকুলন রোগটা বাসা বেঁধেছে। আইজ জুজুর দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে অবাক হয়ে বলল, স্যার, গত কয়েকদিন আগে আমার বোন মারা গিয়েছে দুর্ঘটনায়। জুজু আমার বোনকে অনেক ভালোবাসতো। হয়তো ওর স্মৃতি জুজুকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে ও ঘুমোতে পারে না। এই রোগের কি কোনো প্রতিকার নেই স্যার? ডাক্তার আইয়ুবকে সান্ত্বনা দিয়ে বলল, যদি থাকতো তাহলে আমি কখনো জুজুকে নিয়ে ভয় পেতাম না। আসলে এই প্রাণীগুলো একবার যদি কারো মায়ে আটকে যায় তাহলে তাকে ছাড়া কিছুই বোঝে না। ওরা মৃত্যু কি জিনিস সেটা বোঝে না। কষ্ট হলেও বলতে ইচ্ছে, জুজুর হাতে আর বেশি সময় নেই, ওকে নিয়ে যাও।
আইত পাগলের মতো বলতে লাগলো, "না স্যার, আপনি এটা বলতে পারেন না। আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেছে। এখন জুজুও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। স্যার, আপনি যা চান আমি তাই দিব। তবুও জুজুকে ভালো করে দিন। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি।" ডাক্তার বলল, "সরি সান, আমার কাছে কোনো উপায় থাকলে আমি কখনো জুজুকে এভাবে হারাতে দিতাম না। আমি নিজেও একজন পশুপ্রেমিক। আমারও কষ্ট হচ্ছে জুজুর জন্য।" আইত চোখের পানি নিয়ে জুজুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। আইত এটা মানতে পারছে না জুজুও তাকে ছেড়ে চলে যাবে। জুজুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখেও পানি। হয়তো জুজুও বুঝে গেছে ওর হাতে আর বেশি সময় নেই। আইদের চোখে ভাসতে লাগলো জুজু আর সোহানার কাটানো মুহূর্তগুলো। জুজু সোহানার কতটা আপন ছিল সেই দৃশ্যটাও ভাসতে লাগলো। যেদিন সোহানার জন্য আইসক্রিম এনেছিল কিন্তু সেটা গলে যাওয়ার পর জুজু সেই প্যাকেটে মুখ ঢুকিয়ে আর বের করতে পারছিল না। আইত দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনে জুজুকে নিয়ে পার্কের বেঞ্চে বসে সেটা জুজুর সামনে গিয়ে বলল যে, "তোর না আইসক্রিম অনেক পছন্দ, দেখ আমি তোর জন্য আইসক্রিম এনেছি, খেয়ে দেখ তো লবণ হয়েছে কিনা।" জুজু আইসক্রিমটা শুকে একবার আইদের দিকে তাকিয়ে ভাঙা গলায় ম্যাও করলো। আইদ একটু হেসে বলল, "আজকেও তুই আমাকে ছাড়া খাবি না, তাই না? তোরা কেন এত বিশ্বাসী হস জুজু? কেন এত মায়া সৃষ্টি করে হারিয়ে যাস? একটু থেকে গেলে কি এমন হয়? আমি কি এতই খারাপ যে তোরা সবাই এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তোকে একটা সত্যি কথা বলি আজকে, যদিও তুই আমার কথা বুঝবি না তবুও বলি তোকে, আমি আর সোহানা যেদিন ছোটবেলায় এতিমখানা থেকে পালিয়ে আসছিলাম সেদিন তুই তোর দুই ভাই আর মায়ের সাথে ঘুমিয়েছিলি। সোহানা তোকে দেখেই বলল এটা ওর লাগবে। আমি তো আমার বোনের আবদার কখনো ফেলতে পারি না, তাই আমি তোকে তোর মা এবং ভাইয়ের কাছ থেকে চুরি করে নিয়ে আসি। আমি তোকে ছোটবেলায় তোর মায়ের আদর থেকে বঞ্চিত করেছি, তোর ভাইয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। মা বাবা ছাড়া কারো জীবন কিভাবে কাটে সেটা আমার চেয়ে ভালো আর কে বলতে পারে। জানি যে তুই ছাড়া আমরা অসম্পূর্ণ ছিলাম। তুই সোহানাকে এত ভালোবাসো যে ওর কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছিস। আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে কি এমন হতো? আমি জানি কথাও আর ফিরে আসবে না। ভেবেছিলাম অন্তত তুই থাকবি আমার সাথে জুজু। আমি তোকে আঘাত করেছিলাম তাই না? জানিস তোকে আঘাত করে আমি বেশি ব্যথা পেয়েছি। তোর ক্ষত দেখলে আমার মনে রক্তক্ষরণ শুরু হয়। প্লিজ জুজু, আর কয়েকটা দিন আমার সাথে থেকে যা। সোহানাকে হারানোর ব্যথা এখনো ভুলতে পারিনি আমি। তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব জুজু। এই জুজু, কিছু তো বল। জুজু নিজের হাত পা ছেড়ে দিল ধীরে ধীরে। জুজুর অশ্রুভেজা চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আজ অনেকদিন পর জুজু ঘুমিয়ে গেল, তবে এই ঘুম আর কখনো ভাঙবে না। আইদ জুজুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। এই পৃথিবীতে আর কেউ রইল না আইদের জন্য। আইদ আজ সম্পূর্ণ একা। তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আইদের চোখের পানি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। আইদ কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, "সৃষ্টিকর্তা, তুমি আমার উপর এত খুশি যে আমার কাছ থেকে সবাইকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু পরপারে আমার প্রিয় জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিও।" এদিক কথা তার বাবার সাথে দেখা করেছে। বাবা নিজ চোখে জীবনে প্রথমবার দেখা কথা নিজেকে সামলে রাখতে পারলো না। বুক ভরা এক আর্তনাদ বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। কথার বাবাও নিজের মেয়েকে সামলে রেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। কথার বাবা বলতে লাগলো, "মা, তুমি এখানে কেন এসেছো? ওরা তোমাকে মেরে ফেলবে, চলে যাও এখান থেকে।" কথা কাঁদো কাঁদো গলায় বলল, "তোমাকে জড়িয়ে ধরার আমার এক আকাশ সমান ইচ্ছা ছিল বাবা। আজ সেটা পূরণ হয়েছে। এখন আমি মরে গেলেও কোনো দুঃখ থাকবে না।" কথার বাবা বলল, "আমি জানি আমার ভুলের জন্য আজ তোমাকে মরতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও।" কথা বলল, "না বাবা, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি নিজের মুক্তি চাওনি, তার বদলে আমার নিরাপত্তা চেয়েছো রাজার কাছে। তুমি আমার সবচেয়ে ভালো বাবা, কিন্তু তুমি ভুলে বুঝে মাকে মেরে ফেলেছো।" কথার বাবা একটু অভিমানের স্বরে বলল, "তোমার মা আমার সাথে বেইমানি করেছিল, তাকে মেরে আমি কোনো ভুল করিনি।" কথা এক এক করে সেদিনের ঘটে যাওয়া ঘটনা সব বলতে লাগলো তার বাবাকে। সবকিছু শুনে তার বাবা কান্নায় ভেঙে পড়ল। এতদিন সে তার স্ত্রীকে ভুল ভেবে এসেছে, এমনকি তার কোনো কথাও না শুনেই তাকে মেরে ফেলেছে। কথার বাবা কষ্টে নিজের কপাল চাপড়াতে লাগলো। কথা তাকে শান্ত করে জড়িয়ে ধরে বলল, "বাবা, জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে পেরেছি, এতেই আমি খুশি।" কথার বাবা আমাকে জড়িয়ে ধরে রাখলো। শেষবারের জন্য কথার কপালে চুমু খেয়ে বলল, "আমাকে মাফ করে দিও মা, আমি তোমার জন্য অপেক্ষা করব।" অপেক্ষার কথা শুনে কথার মনে পড়লো আইদের কথা। তার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু চাইলেও কথা তার কাছে ফিরে যেতে পারবে না। এক বুক কান্নার ভালোবাসা সিক্ত হলো বাবা মেয়ের শেষ বিদায়। প্রহরীরা এসে কথাকে নিয়ে গেল। সময় শেষ কথার। এখন কথায় নিজেকে বলি দিয়ে অর্ধেক জিনজাতিকে রক্ষা করার সময় হয়ে এসেছে। রাজ দরবারে সবার চোখে পানি। রাজা নিজেও কাঁদছে। কথার বাবা রাজার পাশে দাঁড়িয়ে আছে। আজ সে মুক্ত কারাগার থেকে। রাজা কথার উদ্দেশ্যে বলল, "তোর এই কোরবানি গোটা জিন রাজ্যে মনে রাখবে আজীবন। তুই আমাদের মাঝে অমর হয়ে থাকবি।" কথা কিছু বলল না। হাসি মুখে নিজের গর্দান পেতে দিল জল্লাদের তলোয়ারের নিচে। কথার বাবা নিজের মেয়ের মৃত্যু দেখার সাহস হলো না। চোখ বন্ধ করে কান্না করতে লাগলো। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলল, "সেদিন আমার
কথা শুনলে আজকে এই দিনটার মুখোমুখি হতে হতো না তোমাকে। কথার বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর পেছনে কিছু করার নেই তার। অবশেষে সময় হয়ে গেল। জল্লাদ তার তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে রাজার হুকুমের অপেক্ষায়। রাজা অনেক কষ্টে নিজের মুখ থেকে উচ্চারণ করলো, এখন। জল্লাদ সাথে সাথে কথার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেললো। কথার মৃত্যুতে পুরো রাজসভা নীরব হয়ে গেল। সবাই কথার সম্মানে হাঁটু গেড়ে বসে পড়লো। রাজা হুকুম দিল রাজ দরবারের কবরস্থানে সবার উঁচু স্থানে কথাকে দাফন করা হোক। প্রতি বছর এই দিনে শোক পালন করার ঘোষণা করা হলো রাজ্যে। এইদিকে আইত জুজুকে দাফন করলো সোহানার কবরের পাশে। অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আইত হাঁটতে লাগলো কোনো এক অজানা পথের উদ্দেশ্যে। আজ আইদের কোনো লক্ষ্য নেই, নেই কোনো পিছুটান। আইত এখন মুক্ত বাতাসের মতো কোথায় যাবে তাও জানে না, শুধু অপেক্ষা একজনের জন্য যে প্রমিস করেছিল আসবে একদিন। এদিকে আমরা দেখি পেছনে কবরের পাশে সোহানা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আয়াতকে হাতে নাড়িয়ে বিদায় দিচ্ছে। 10 বছর পরের ঘটনা। আজ সোহানার মৃত্যুবার্ষিকী। আইত ফুল হাতে নিয়ে সোহানার কবরের পাশে দাঁড়িয়ে আছে। তখন রাত প্রায় 12টা বাজে। আইত আনমনেই বলে উঠলো, কেমন আছিস ভেন্ডি? আমি ভালোই আছি। তুই থাকলে আজকে দেখতে পারতি আমাদের এখন নিজস্ব একটা বাড়ি আছে, সেখানে সব আছে, তবুও তোর শূন্যতা আমাকে এক রাতও ঘুমাতে দেয় না। তোর আর জুজুর জন্য প্রতিদিন 2টা আইসক্রিম কিনে রাখি এই আশায় যে তোরা হয়তো ফিরে আসবি, কিন্তু বারবার আমি হতাশ হই। জানিস ফ্রেন্ডি, তোর জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছি, একদিন সময় করে এসে দেখে যাইস। সত্যি বলতে আমি তোকে অনেক মিস করি রে। এই বলে আইত কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। আইত আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদটা সম্পূর্ণ লাল রং ধারণ করেছে, পাখিরা গান করেছে। আইদের মনে পড়ে গেল কথার শেষ কথাগুলো। কথা তো এমন কিছুই বলে গিয়েছিল। আইত আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজতে লাগলো। হ্যাঁ, একটা তারা দেখা যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই তারাটা খসে পড়লো আকাশ থেকে। আইত পাগলের মতো চারিদিকে তাকাতে লাগলো। আইদের চোখে শুধু কথাকে খুঁজছে। আইত দৌড়ে রাস্তায় চলে এলো। মানুষজন দৌড়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে। বাইরের দোকানপাট গুলো বন্ধ করে দোকানিরা দৌড়ে যে যার মতো ছাউনির তলায় আশ্রয় নিচ্ছে। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে গেলাম। লাল নীল চুড়ি পরা একটা হাত আমাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিল। আমার সবকিছু স্লো মোশনে চলতে লাগলো। আমি চোখ খুলে বৃষ্টির পানি মুছে ভালো করে তাকিয়ে দেখলাম অদ্ভুত সুন্দর পরীর মতো একটা মেয়ে। মেয়েটা আমাকে হাত ধরে টেনে তুললো, বলল সরি। আমি হাঁ করে তাকিয়ে আছি। মেয়েটার কথায় আমার ধ্যান ভাঙলো। এই যে মিস্টার, আর ইউ ওকে? আমি বললাম, কথা। বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমাদের চাঁদের পরে গল্পটি। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে। আর আপনারা যদি এর পরবর্তী কোনো পর্ব চান, পরবর্তী কোনো এপিসোড চান, চাঁদের পরে 2 চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।